এবার একটু দেখেন তো রেকর্ড হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এবার আপনারা একটু দেখেন তো ফেসবুকে রেকর্ড লাইভে হচ্ছে, যাচ্ছে। রেকর্ড হচ্ছে। জি স্যার হচ্ছে। ফেসবুকে কি লাইভে যাচ্ছে? যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, এভরিথিং ইজ ওকে নাও। স্ক্রিন সাদা হয়ে গেছে। কিছু বললেন রফিক ভাই? জি, হ্যাঁ বলেন, কি বলছেন? জি স্ক্রিন সাদা হয়ে গেছিল আপনার। না, সাদা হয়েছিল কারণ ওই যে আমি সেটিংস ঠিক করছিলাম এই জন্য। এখন আচ্ছা, আমরা রেডি পুরোপুরি। এখন দেখেন তো হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ঠিক আছে? সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? রফিক পাচ্ছি, বলে দেবো কতজন আছে জয়েন করেছেন আজকে? শুনতে পাচ্ছি। এখন 36 জন আছে। আচ্ছা, মোটামুটি ঈদের জড়তা একটু কেটেছে, আর একটু সময় পরে বোধহয় আরেকটু কাটবে, 50 জন হবে। স্যার অনেকে এখনো খাওয়ায় ব্যস্ত। রমজানে তারাবিতে ব্যস্ত, রমজান ছাড়া খাওয়া ব্যস্ত। রায়হান ভাই খাবার ছাড়া কিচ্ছু বুঝতেছে না আজকে কয়দিন, ঈদের দিন থেকে শুরু করছে। এই ছেলেটা সেমাই খাচ্ছে, সেমাই। দেখেন অনেকে হয়তো আচ্ছা, শব্দ শুনতে পাচ্ছি। যারা খাচ্ছেন তারা পিন করে রাখেন, তাহলে তারা সর্বক্ষণ আমার কথাটি শুনতে পারবেন। ভিডিওটা ডিসকানেক্ট। হ্যালো, হয়ে যাবে না। আপনারা একটা মোটা খাতা নিয়ে মোটা খাতা বানাবেন, 2 পৃষ্ঠার একটা খাতা বানাবেন। 2 পৃষ্ঠার খাতা বানালে আপনার এটা সংরক্ষিত থাকবে, এবং হোয়াইট পেন খাতা ইউজ করবেন, সহজে নষ্ট হয় না। এবং হচ্ছে শক্ত মলাটের খাতা, ওয়াটারপ্রুফ কিছু খাতা আছে, সেগুলো ইউজ করবেন যেন 3-4 বছর আপনার টিকে। কারণ আপনার বিসিএস তো আপনি 4-5 বছর বিসিএস এর লাইনে থাকবেন। জাহিদ হাসান একটু মিউট করেন। আচ্ছা, এখন এই যে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কিভাবে বুঝলাম এটা সমকোণী ত্রিভুজ? কারণ হচ্ছে এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। সমকোণ কাকে বলা হয়? কিভাবে বুঝলাম এটা সমকোণ? কারণ হচ্ছে দেখেন, এখানে আমি একটা বর্গ আঁকতে পারবো না, এটা কি ট্রাপিজিয়াম হয়ে গেছে। এখানে আঁকতে চাইলে এটা কি ত্রিভুজ হয়ে গেছে, বা এখানে একটা কি, এটা একটা চতুর্ভুজ হয়েছে ঠিকই, কিন্তু এটা বর্গ হয়নি। কিন্তু আমি যেখানে যেই কোণটাতে একটা বর্গ আঁকতে পারবো, এই কোণটা, এটাই হচ্ছে সমকোণ, কারণ এখানে বর্গ আঁকা গেছে। আচ্ছা, তাহলে আমি চিন্তা করলাম এটা সমকোণ।
সমকোণের বৈশিষ্ট্য কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি তো কোনো নাম না, একটা বৃত্তকে এই 4 ভাগে ভাগ করা হয়েছে এবং পুরোটার নাম দেওয়া হয়েছে 360 ডিগ্রি, এই জন্য 4 ভাগের 1 ভাগ 90 ডিগ্রি হয়েছে। এই যে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা আরেকটা সমকোণ। কিন্তু আমি যদি বলতাম এই বৃত্তটার মান হচ্ছে 400 ডিগ্রি, তাহলে প্রত্যেকটার মান হতো 4 ভাগের 1 ভাগ, 400 4 ভাগের 1 ভাগ 100 করে। সুতরাং এই যে 90 ডিগ্রি বলা হয়, এই 90 ডিগ্রি কোনো সায়েন্টিফিক টার্ম না। মেরিন আপু একটু মিউট করেন। আটকে যাচ্ছে, অনেক স্লো মনে হচ্ছে এটা আজকে। হ্যাঁ, ভাইকে তো আসলে পাওয়া যাচ্ছে না মনে হয় এখন। প্রত্যেকটাই সমকোণ হয়। যেমন দেখেন এই যে এটা স্যারের মনে হয় নেটওয়ার্কের বৈশিষ্ট্য। সমস্যা হচ্ছে। ভাইয়ের কি ভিডিও দেখা হ্যাঁ, যাচ্ছে? এখান থেকে তো ভিডিও দেখা বারে যাচ্ছে না। বারে বারে শুধু আটকে স্যার যাচ্ছে। বারবার আটকে যাচ্ছে, এটা কি শুধু আমার এখানে প্রবলেম নাকি সব? না না না, এটা মনে হয় অনেকের এখানেই। এখন দেখেন তো, আমি তো কোনো আমি ভিডিও শুনতে দেখতে পাচ্ছি না, আটকে যাচ্ছে। সেম প্রবলেম, আমি আটকে যাচ্ছে ভিডিও। না, প্রবলেমটা আমার এখানেই। এখন সলভ হয়েছে? স্যার এখন হ্যালো, দেখা প্রবলেমটা যাচ্ছে। সলভ হয়েছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি দুইটা সরলরেখা যখন একে অপরকে এমন ভাবে ছেদ করে যে প্রত্যেকটা কোণ পাশাপাশি সন্নিহিত এবং বিপরীত সবগুলো কোণ সমান হয়, তখন সেটা হয় এক একটা সমকোণ, যেমন এক্ষেত্রে হয়েছে। কিন্তু এমন ভাবে যদি দুইটা সরলরেখা ছেদ করে যে একটা বড় একটা ছোট, তাহলে একটাও সমকোণ হবে না। এই জন্য এই ত্রিকোণমিতি যে সূত্রগুলো আবিষ্কৃত হয়েছে, সাইন কস টেন সেক কোসেক, এই সবগুলো সূত্র প্রযোজ্য কার জন্য? একটা সমকোণী ত্রিভুজের জন্য। এখানে এই কোণটা হচ্ছে সমকোণ, কারণ এখানে একটা বর্গ আঁকা গেছে, এটা দিয়ে আমি চিনবো যে এই কোণটা সমকোণ। আপনারা কি সমকোণ কোণটা বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? আশা করি নেই। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি, কেউ একজন উত্তর দেন। একটা সমকোণী ত্রিভুজে একটার বেশি মানে একাধিক সমকোণ থাকা কি সম্ভব? না না স্যার। স্যার, কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? ওই যে বর্গ আঁকা যাচ্ছে না। একের বেশি না, বর্গ একটা আঁকছি, আমি আরেকটা করে বর্গ আঁকি, এরকম একটা আঁকি, এরকম একটা ত্রিভুজ বানাই, একভুজ, দ্বিভুজ, ত্রিভুজ। এই যে একটা সমকোণ, এই যে একটা সমকোণ, দুইটা সমকোণ এঁকে ফেললাম, ত্রিভুজ হয়ে গেল। সমস্যা কি? 180 ডিগ্রি বেশি হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, এটা তো ত্রিভুজ হয়ই নাই। আমি যদি জোর করে আঁকতে চাই, জোর করে যদি দুইটা সমকোণী স্যার আবার আটকে গেছে। স্যারের এখানেই নেট সমস্যা মনে হয়। স্যারের ওখানে সম্ভবত নেটের প্রবলেম। আপনাদের সবাই কি সেম প্রবলেম নাকি? এরকম আটকে যায়, শব্দ শোনা যায় না? একদম হ্যাঁ, প্রথম হ্যাঁ। থেকেই প্রথম থেকেই Same সমস্যা। সবাই এই আটকে সেম যাচ্ছে, ঠিক সমস্যা না? সব জায়গায়। প্রথম থেকেই। হ্যাঁ, এই বাংলাদেশ থেকেই। জুড়ে একই সমস্যা। প্রথম দিকে আটকে তো যাচ্ছে। ভাবছি আমার এখানে প্রবলেম, এখন দেখি না স্যারের ওখানে problem। না, আমি মনে হচ্ছে প্রথমে আমার প্রবলেম, এখন থেকে সবাই। না, আমারও প্রথম থেকেই প্রবলেমটা হচ্ছে। এখনো আটকে আছে এখানে। হ্যাঁ, ত্রিভুজ আঁকতে চাই, ফোন দিয়ে তাহলে কি হবে করতেছি তো, বলুন তো? সম্ভবত স্যারের মনে হয় ফোনে কল আসে। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার বারবার তো আটকে যাচ্ছে। স্যার স্যার বারবার আটকে যাচ্ছে স্যার। কি হইলো বুঝতে পারছি না। স্যার ল্যাপটপটাকে আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করি, দেখা যাক এখন কি হয়। আচ্ছা, এখন শোনা যাচ্ছে?
জি স্যার শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা দেখা যাক, এবার দেখি আটকাই কিনা। আশা করি এবার আটকাবে না, এবার মোবাইলে ডাটা দিয়ে কানেক্ট হয়েছি। আচ্ছা, সমকোণের কথা বললাম। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আচ্ছা, এখানে যদি একটা সমকোণ হয়ে যায় 90 ডিগ্রি হয়ে যায়, আর এখানে যদি আরেকটা সমকোণ হয়ে যেত, সাপোজ আমি যদি এরকম আঁকতাম, এটা যদি সমকোণ হয়ে যেত, এটা সমকোণ, তাহলে দুইটা কোণেই তো আমার 2 সমকোণ খেয়ে দিল। 180 ডিগ্রি তো দুইটা কোণই হয়ে গেল। আরেকটা কোণের মান কি তাহলে 0 হতে হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। তো তাই যদি হয়ে থাকে তাহলে একটা কোণের মান তো কখনো 0 হতে পারে না। এই জন্যই একটা ত্রিভুজে 2টা সমকোণ থাকতে পারে না। 2টা সমকোণ যদি থাকতো তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গিয়ে আমরা মহা ঝামেলায় পড়তাম। কোন কোণটাকে আমরা সিলেক্ট করবো এটা নিয়ে আমরা প্রবলেম করতাম। যেহেতু সমকোণ আমার একটাই, এবং সেটা কোনটা, যেখানে বর্গ আঁকা গেছে সেটাই হচ্ছে আমার সমকোণ, সুতরাং আমার কোনো টেনশন নাই। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, সমকোণী ত্রিভুজের একটু লেখেন, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। এখানে এই ত্রিভুজটা যদি আমরা একটা নাম দেই এ বি সি, তাহলে এই বাহুটার নাম হচ্ছে এবি বাহু, এই বাহুটার নাম হচ্ছে এসি বাহু, এই বাহুটার নাম হচ্ছে বিসি বাহু। বলেন তো এখানে অতিভুজ কোনটা? এসি বাহু। রাইট, এই চিত্রে এসি হচ্ছে আমার কি? অতিভুজ বাহু। আচ্ছা, এখানে দুই এবি আর বিসি, এই দুইটার একটা কি লম্ব আর একটা হচ্ছে ভূমি। এই দুইটার মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি কে বলতে পারেন? এবি হবে লম্ব আর বিসি হবে ভূমি। এবি লম্ব না। বিসি ভূমি। না, এটা বলা যাবে না। আমরা কি ধরে নেই জানেন? আমরা ধরেই নেই যে যেটা ভূমির সমান্তরাল সেটা হচ্ছে আমার ভূমি, আর যেটা খাড়াখাড়ি লম্বালম্বি সেটার নাম হচ্ছে পারপেন্ডিকুলার, যেটাকে বলা হয় ভার্টিক্যাল, এটাকে বলা হয় ভার্টিক্যাল। উলম্ব ইংরেজি হচ্ছে ভার্টিক্যাল, আর অনুভূমিক মানে ভূমির সমান্তরাল ইংরেজি হচ্ছে হরাইজন্টাল। আমরা ধরেই নেই যে হরাইজন্টাল যেটা সেটাই হচ্ছে ভূমি, আর ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে লম্ব। এইটা ধরার কারণে আমরা অঙ্ক পারার কারণেও, সূত্র পারার কারণেও, সমীকরণ সমাধান করতে পারার কারণেও পরীক্ষা হলে কনফিডেন্টলি আনসার করে 0 পেয়ে আসি। সেজন্য ভুল যেন না হয়, গলা কাটার জন্য বসে আছে ছুরি নিয়ে। খুব সাবধান, খুব খেয়াল করে কোনটা লম্ব কোনটা ভূমি, সেটা কোনটা পারপেন্ডিকুলার কোনটা ভার্টিক্যাল সেটা দিয়ে চিহ্নিত হয় না। আমি যদি এমন একটা ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা বর্গ আঁকা গেছে, তাহলে এখন বলেন এটা বামেরটা ভূমি না। এখন বলেন এটা অতিভুজ, সমকোণের বিপরীতটা এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। তাহলে এই বাম হাত আর ডান হাত এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা ভূমি একটা লম্ব। এখন বলেন কোনটা ভূমি কোনটা লম্ব বলতে পারবেন? এই বামেরটা লম্ব না ডানেরটা লম্ব কেউ বলতে পারবেন? না, বলা যাবে না এটা। আমারটা লম্ব। কিন্তু এটা কি সমকোণী ত্রিভুজ না? এটা কি পিথাগোরাসের সূত্র প্রয়োগ হবে না? এটা কি সাইন কস ট্যান প্রয়োগ হবে না? হবে। 100 বার হবে। তাহলে কোনটা ভূমি কোনটা লম্ব কিভাবে আমরা সিদ্ধান্ত নিব এটা একটু দেখেন। এই লাইনটা লিখছেন না তীর চিহ্ন দিয়ে, এর নিচে লেখেন অতিরিক্ত তথ্য লেখেন, বিবেচ্য বিবেচ্য অবলিক প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। লম্ব, ঠিক আছে। যেমন দেখেন এখানে যদি বলা হয় এটা কোণ, এই সি কে যদি আমার বিবেচ্য কোণ বলা হয়, দেওয়া আছে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এবি হবে লম্ব। মানে লেখেন, এখানে লেখেন
সি যদি প্রদত্ত কোণ হয় তবে এবি বাহু কি হবে? এবি বাহু হবে লম্ব, আর বাকি যেটা বিসি সেটা হবে ভূমি। তার আবার মানে যদি স্যার থিটা কোণের বিপরীত বাহু আর কি লম্ব। এটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। আবার যদি এখানে বলা হতো এই কোণটা হচ্ছে আমার বিবেচ্য কোণ, এটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে লেখেন এ যদি প্রদত্ত কোণ হয় তবে এ কোণের বিপরীত বাহু কোনটা? জাহিদ বলেন, এ কোণের এটা এ কোণের বিপরীত বাহুটার নাম কি? জি ভাইয়া বলেন। ভাইয়া হ্যাঁ, এ কোণের বিপরীত বাহুটার নাম কি? এই কোণটা হচ্ছে এ কোণ, এর বিপরীত বাহুটার নাম কি? এসি। এসি কি বিপরীত বাহু? এই কোণটার বিপরীত বাহু কি এসি? আচ্ছা, জাহিদের সাথে একটা আলোচনা করি। একটা চতুর্ভুজ আমি আঁকলাম, এখানে একটা কোণ আছে, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা ডি কোণ। বলেন তো এ কোণের বিপরীত কোণ কোনটা? জাহিদ বলেন। এ কোণের বিপরীত হবে সি কোণ। সি কোণ। কেন? এই কোণাকুণি গিয়ে যেটাকে পাইছি আমি সেটা। ঠিক একই রকম এখানে এ কোণের বিপরীত হবে কোনটা? বি বাহু 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 তাহলে বিসি। বিসি, এই তো এখন পেয়েছেন। এই যে এখন থেকে তীর চিহ্ন দেন কোণাকুণি, মাঝখান দিয়ে তীর চিহ্ন ঢুকাই দেন যে এই বাহুর দিকে যায়। এই যে বিসি হচ্ছে এ কোণের, তাহলে এ যুগে এ কোণের মান যদি দেওয়া থাকে 30 ডিগ্রি, যে অঙ্কে দেওয়া থাকবে এ কোণের মান 30 ডিগ্রি, সে অঙ্কে আমার লম্ব হবে কোনটা? জাহিদ বলো। বিসি। এসি হবে কি লম্ব, আর ভূমি হবে কোনটা? এবি। রাইট, এবি হচ্ছে ভূমি। আর এসি তো সবসময় অতিভুজ। এই যে বর্গ যে কোণটা, বর্গাকার যে কোণটা মানে সমকোণটা, সমকোণের বিপরীতটা হবে এসি, সবসময় অতিভুজ। এটাই কোণ হোক আর এটাই কোণ হোক, অতিভুজ সবসময় এই বড়টা। এবং এটা মনে রাখবেন। ভাইয়া একটু দেখেন তো, হচ্ছে বললেন যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। রাইট, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে আমরা লম্ব আর ভূমি চিনেছি। এখন যদি আমি এটার নাম দেই যে পি কিউ আর, এই যদি একটা ত্রিভুজ হয়ে থাকে রাফ, যদি আমি বলি পি কোণটা হচ্ছে প্রদত্ত কোণ, তাহলে ভূমি কোণটা? জাহিদ বলো। পি কোণটার মানে বিপরীত বাহু। না, বিপরীত বাহু বলি নাই, বলছি দেওয়া আছে পি কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে পি, এই প্রদত্ত কোণ হচ্ছে পি, তাহলে বাহু বলো কোন বাহুটা? কোন বাহুটা মানে লম্ব হবে? অন্যকে বলবে না, কোন বাহুটা লম্ব না, কোন বাহুটা ভূমি হবে সেটা বলো। ভূমি হবে হচ্ছে আপনার ওই যে পিআর। পিআর, থ্যাংক ইউ। আর অতিভুজ তো এটাই, এই যে প্রদত্ত কোণ এটা, লম্ব এটা, সমকোণ পি কিউ। অতিভুজ হচ্ছে পি কিউ, আর লম্ব কোণটা? ওই যে লম্ব হচ্ছে আর কিউ। রাইট, আর কিউ। কারো কোনো কোশ্চেন আছে সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা ভূমি কোণটা এই সংক্রান্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার পরে যে ত্রিভুজটা আঁকলেন ওটা তো দেখে বর্গ মনে হচ্ছে না, মানে এটা দেখে তাহলে এই যে এই জায়গাটা এটা সমকোণ মনে হচ্ছে না? দেখেন তো মনে হয় কিনা। রাস্তাটা বসাই, এই রাস্তার আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, রাস্তাটা বসে কিনা দেখেন তো। বসছে? জি বসছে। এখানে তো বসে না, এখানে তো বসে না, এখানেও বসে না, এখানে বসে না, এখানেও বসে না, এইখানে কিন্তু বসে দেখেন, এখানে বসে দেখেন। যেখানে ডাস্টার বসবে সেটাই হচ্ছে কি সমকোণ, এই যেটা সমকোণ। এটা হচ্ছে আগের চিত্রটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিলে হয় আর কি। রাইট, এই চিত্রটাকে ঘুরিয়ে দিচ্ছি আমি। আচ্ছা স্যার, প্রথম যে চিত্রটা আছে ওই চিত্রটার ক্ষেত্রে বি কোণের অতিভুজ লম্ব তো স্যার দুইটাই এসি হচ্ছে স্যার, তাহলে বি কোণের অপোজিট হচ্ছে এসি, এসি হচ্ছে অতিভুজ। লম্ব তো স্যার এটাই হচ্ছে স্যার। লম্ব কোনটা? লম্ব তো এটা। যখন
তখন লম্ব এটা। স্যার আবার বি কি? কোণের ক্ষেত্রে স্যার বি কোণ তো প্রদত্ত কোণ না, বি কোণ তো হচ্ছে সমকোণ, এটা সবসময় সমকোণ, এটা দেওয়া থাকবে না। পরীক্ষা হলে এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে না, এটা তো সমকোণ 90 ডিগ্রি আমি জানি। দেওয়া থাকবে আইদার এটা অর এটা, এই দুটো যে কোনো একটা দেওয়া থাকবে। যেটাই দেওয়া থাকবে তার বিপরীতটাই কি হবে? লম্ব। তাহলে আমরা 5 বার মনে মনে বলি, কোণের বিপরীত বাহু লম্ব, প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। 10 বার মনে মনে বলি, মিউট করে। আজকে ক্লিয়ার হলো, এতদিন কনফিউশন ছিল, আজকে ক্লিয়ার হলাম। থ্যাংক ইউ, ক্লিয়ার হওয়ার জন্য এসেছেন আমার কাছে। বলেন, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। এটা মনে মনে 5 বার মিউট করে বলেন। বেসিক, আমরা বেসিকের উপর জোর দেবো বেশি, অঙ্ক আমরা করবো না আজকে, আমরা কোনো অঙ্কই করবো না, আমরা শুধু বেসিকই আলোচনা করব। আচ্ছা, এখন বলেন sin cos tan cot, সব সূত্র আমরা জানি, মুখস্থ জানি। sin θ = 1 / sec θ, tan θ = 1 / cot θ, sin θ = 1 / cos θ, cos θ = 1 / sec θ, sin square plus cos square = 1, sec square minus tan square = 1, সব সূত্র মুখস্থ। ত্রিকোণমিতির এইচএসসির হাজার হাজার সূত্র মুখস্থ। কিন্তু সাইন জিনিসটা কি, এটা কি আমরা কেউ পৃথিবীতে কেউ বোঝাতে পারলো না। আপনারা কেউ কি আমাকে বোঝাতে পারেন? এই যে বললাম সাইন থিটা বা টেন থিটা, টেন থিটা কি? লম্ব বাই ভূমি। এর মানে কি কেউ বোঝাতে পারবেন? সেটাই তো, মানে কি? এটা তো একটা সাইন দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি কি? রাইট, আমি সাইন cos tan sec cosec না দিয়ে, নাম না দিয়ে, যদি আমি একটা নাম দিলাম গাধা, একটা গাধা, আরেকটা মনে করেন বলদ, আরেকটা মনে করেন ক খ গ, একটা নাম দিলাম ক খ গ = লম্ব বাই ভূমি, কেউ না করতো? কেউ না করতো না। সাইন cos tan sec cosec এগুলোর নামগুলো দিয়েছে বিজ্ঞানীরা ইচ্ছা করে, যেহেতু তারা দিয়েছে আমরা মেনে নিলাম। কিন্তু তারা যে নাম দিল সাইন বাই কস, এটার মানেটা কি, কি লাভ হয় আমরা একটু দেখাই। এবার আমরা একটা সহজ ত্রিভুজ আঁকি, সহজ চিত্র আঁকি। এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে প্রদত্ত কোণ, সাপোজ এটা 60 ডিগ্রি। এটা একটা বড়, হ্যাঁ, এটা হচ্ছে একটু ছোট। তাহলে বলেন তো এই কোণটার মান কত হবে, কে বলতে পারেন? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 30 ডিগ্রি। কেন বললাম? যে এই দুইটার যোগফল হবে 90। মোট হচ্ছে 180, মোট 180, এটা 90, 90। এটা যদি 60 দেওয়া থাকে, তাহলে মোট যদি 180 হয়, তাহলে এটা হবে কত? 30। তাহলে যোগফল আমার 180 এখন মিলছে। আচ্ছা, নাম দেই আবার, এটা এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ। অতিভুজ কোনটা? এটা অতিভুজ। এটা এটা বাদ, এটা মুছে দিই আমি আপাতত। হ্যাঁ, আমি মুছে দিলাম আপাতত, ধরে নিলাম। হ্যাঁ, আপাতত দেওয়া নাই, আপাতত দেওয়া আছে বিবেচ্য কোণ এটা। তাহলে বিবেচ্য কোণের বিপরীত কোণটা এটা, এই বাহুটা, এই বাহুটার নাম কি? লম্ব। বিবেচ্য বিপরীত লম্ব, আমি লিখে ফেলি এখানে লম্ব। লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এই ভূমি বানান দীর্ঘকার না হ্রস্বইকার? দুর্গুকার। দুর্গকার। দীর্ঘকার না দীর্ঘইকার? দীর্ঘইকার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন একটা ছন্দ আপনারা লিখেন খাতায়। সাইন cos tan, লতি ভূতি লঘু। মানে কি? মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে, এই ছন্দটাকে মনে মনে 10 বার বলেন। সাইন cos tan লতি ভূতি লঘু, সাইন cos tan লতি ভূতি লঘু। মনে মনে আমি লিখতে লিখতে 5 বার বলে ফেলেন। সাইন থিটা লতি মানে কি? সাইন থিটা = লম্ব বাই অতিভুজ।
সেবন্তী আপু কি আছেন? শাকিল আপু কি আছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। সেবন্তী আপু, শাকিল আপু একজনও নাই? নাই। কেউ নাই স্যার, আল্লাহ কি হবে? আজকে নোট করবে কে? সেবন্তী আপু ইদানিং খুব ইরেগুলার হয়ে গেছে। শাকিল আপু পরে ভিডিও দেখে ক্লাস করে পরে নোট দেয়। আচ্ছা, সাইন থিটা হচ্ছে লম্ববায়ু ত্রিভুজ, কস থিটা হচ্ছে, এই দেখেন ভূ আর অতি, এই ভূতি শব্দটা কিভাবে আসছে? ভূমি প্লাস অতিভুজ সন্ধি করে এসেছে ভূতি। তাহলে আমি এটাকে লিখবো ভূমি, এই প্রথম যেটা ভূ এটা হবে উপরে, ভূমি বাই অতি, অতি কোনটা? অতিভুজ, লিখলাম অতিভুজ। আচ্ছা, লম্ববায়ু অতিভুজের মানটা লিখি। লম্ববায়ু অতিভুজ, লম্বটাকে এখানে এবি, অতিভুজটাকে এসি। এখানে ভূমি বায়ু অতিভুজ, ভূমিটাকে কস থিটা, ভূমিটাকে বিসি, অতিভুজটাকে এসি। টেন থিটা সব ছোট হাতের, এটা আমি ভুল লিখেছি, সবগুলো ছোট হাতের লিখবো, কাটাকাটি করেন না, পরের বার থেকে ছোট করে লেখেন, আমি ভুলে বড় হাতে লিখে ফেলেছি। টেন থিটা বড় হাতে লিখলে কোনো ভুল হবে না, সমস্যা হবে না। টেন থিটা কি? লঘু মানে কি? লতে লম্ব, ভূতে ভূমি। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বের নাম কি? এবি, ভূমির নাম কি? বিসি। এই একটা সূত্র আমরা শিখলাম। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? চিঠি কিছু বলতে চেয়েছেন? না, ঠিক আছে। আচ্ছা, ওকে, তার মানে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এখন যখন কোনো কোশ্চেন আসে কিনা বলার পরে উত্তর পাই না 10 সেকেন্ড, তখন আমার কাছে কি মনে হয় জানেন? আমি মহাশূন্যে তলিয়ে যাচ্ছি, মানে আমি আউট অফ ডিসকানেক্টেড হয়ে গেছি আর কি। কেউ আমাকে শুনতে পাচ্ছেন এরকম মনে হয়। আচ্ছা, এখন এই যে কথাগুলো বললাম এটা একটু ব্যাখ্যা করি। দেখেন, এই সাইন নামটা বলেছি যে সাইন নামটা ধরা হয়েছে ইচ্ছামূলক। আমি এটাকে সাইন না দিয়ে যদি আমি পাইন লিখতাম কেউ না করতো না, বিজ্ঞানীরা পাইন লিখলে আমরা এটাকে পাইনই বলতাম। কিন্তু এই সাইন নামটার মানে কি জানেন? এই লম্ব বাহুটার ভূমি বাহুটার অনুপাতকে বোঝানো হয়েছে, অনুপাত। দেখেন এই ত্রিভুজে এইখানে এই বাহুটার তো একটা দৈর্ঘ্য আছে, তাই না? এবি বাহুটার দৈর্ঘ্য, বিসি বাহুটার দৈর্ঘ্য, এসি বাহুটার দৈর্ঘ্য, এই তিনটা ত্রিভুজেরই তো তিনটা বাহুরই তো দৈর্ঘ্য আছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো কখনো 0 হতে পারে না, নেগেটিভ হতে পারে না, অবশ্যই কোনো না কোনো একটা পজিটিভ ভ্যালু আছে, মান আছে। এখন মানটা এটার অনুপাতের উপর নির্ভর করে। অনুপাত সবসময় ঠিক থাকবে। যেমন ধরেন এটার মান, এটা যদি 70 মিটার হয়ে থাকে তাহলে এটা হয়তো হবে 40 মিটার যদি হয়ে থাকে অনুপাতটা। তাহলে আমি যদি এটাকে ডাবল করে দিই, এটা 140 মিটার হয়ে থাকে, তাহলে এটাও 40-এর ডাবল মানে 180 হয়ে যাবে আর কি, বিষয়টা এরকম। কিন্তু অনুপাত আমার ঠিক থাকবে। যখন আমি একটা কোণকে ফিক্স করে দিব তখনই আমার অনুপাতটা ঠিক থাকবে। এই লম্ব যে দৈর্ঘ্যটা ধরেন এটা 180 140, আর যে ভূমির দৈর্ঘ্যটা ধরলাম আমি 80, এই দুইটার যে ভাগফল, এই দুইটাকেই বলা হবে কি? সাইন থিটার মানটা হবে এটা। মানে লম্ব আর ভূমি, মনে করেন লম্ব বাই ভূমি, এই যে আমরা বলেছি কি সাইন থিটা মানে কি? লম্ব আর ভূমি হচ্ছে 10। আমরা 10 নিয়ে আলোচনা করি সাপোজ। সাইন বুঝি না মানে কি? আমি কেন বুঝি না? ধরে নিলাম 10 নিয়ে আলোচনা করছি, লম্ব আর ভূমি নিয়ে, এবি আর বিসি বা অনুপাত নিয়ে আমরা আলোচনা করছি। তো লম্বের মান যদি হয় 140 আর ভূমির মান যদি হয় 80, এই যে ভাগফলটা ধরেন 1.6 বা সামথিং একটা কিছু আসবে, এই অনুপাতটাকে কি বলা হয়? এই অনুপাতটাই হবে কি? সাইন ওই থিটার মান। কারণ থিটা কত এখানে? কেউ একজন বলেন। 60 60 ডিগ্রি, এটা হচ্ছে থিটা।
প্রদত্ত যে কোণটা থাকবে এটাকে থিটা বলা হবে, এখানে লিখে রাখি থিটা। এই যে চিহ্নটা আছে না জিরোর মধ্যে পেট কাটা জিরোকে থিটা বলা হয়। এটা গ্রিক শব্দ, আলফা বিটা গামা থিটা সিগমা এগুলো, পাই পাই মাই এগুলো। আচ্ছা এখন এই যে থিটাটা আমি বলছি, আমি কি বলতে পারবো জানেন? টেন থিটা সমান সমান, এই লাইনটা আবার রিপিট করি, টেন থিটা সমান সমান এবি বাই এসি, এবি বাই এসি। আচ্ছা এবির দৈর্ঘ্যটা কেমন হবে বলেন তো? এবিটা হবে দৈর্ঘ্য, এখানে কোনো ডিগ্রি থাকবে না, সরাসরি এই বাহুর মান থাকবে 140, এটা হচ্ছে এবির মান। আর এই থিটার মানটা কেমন হবে বলেন তো? থিটা হচ্ছে কোণ, কোণের মধ্যে কি থাকবে? ডিগ্রি থাকবে। 60, এই যে ছোটটা কি, ছোটটার নাম, ছোটটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। তার মানে আমি বলতে পারবো এখানে পরের লাইনে আমি লিখতে পারবো tan 60 ডিগ্রি ইকুয়াল টু এই যে এটা 140 বাই 60, 140 বাই সরি 60 না, এই ভূমির মান কত, বিসি দৈর্ঘ্যের মান, বিসি দৈর্ঘ্য কত 80। এটাই হচ্ছে আমার এই tan শব্দটার অর্থ। মানে যখনই আমার একটা সমকোণী ত্রিভুজে এই দুইটা বাকি কোণের মধ্যে যে কোনো একটা কোণকে ফিক্স করে দিবে, তখন লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য এই দুইটা অনুপাতটা সবসময় ফিক্স হবে। এই কোণটা যদি আমি চেঞ্জ করি তাহলে এই দুই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই কোণটা যদি আমি চেঞ্জ না করি তাহলে এই দুইটার অনুপাত সমান থাকবে। এই দুইটার অনুপাতের মানে ভাগফলটাকেই আমার tan দিয়ে প্রকাশ করা হয়েছে। এতে আমার কি লাভ হয়েছে? লাভ হয়েছে এটাই যে এই দুইটার মধ্যে যখন একটার মান দেওয়া থাকবে, যে কোনো একটার মান দেওয়া থাকবে, বাকিটার মান আমরা এই tan 60 ডিগ্রি থেকে বসিয়ে বের করে ফেলতে পারবো। কথাটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা আচ্ছা ভাইয়া, এইখানে যে অনুপাতের কথা বললেন না, হ্যাঁ, আচ্ছা এই অনুপাতটা কি আসলে মানে আপনি মানে কোন যেটারই মান দেওয়া থাক, ধরেন যে সি কোণের মান দেওয়া আছে, মানে থিটার মান দেওয়া আছে, কিন্তু অনুপাতটা যেটা আমরা বের করতেছি সব মিলে কি 180 হবে? না 180 তো হবে কোণের মান। এই যে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এই তিনটার যোগফল হচ্ছে 180। কিন্তু এখন তো আমি 180 ভুলে গেছি। ওই 180 আমি এই কোণের মান জানি না, আমার জানার দরকারও নাই। এখন আমাকে এই কোণটা দেওয়া আছে, আমাকে বের করতে বলা হয়েছে লম্ব দৈর্ঘ্যটা বের করো, দেওয়া নাই এটা বের করো, লম্বর দৈর্ঘ্য আর কি। দৈর্ঘ্য বের করো। এখন আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করছি। দেওয়া আছে এই কোণটা 60 ডিগ্রি আর এই বাহুটা হচ্ছে 80 ডিগ্রি, এই বাহুটার মান কত এটা আমরা বের করতে পারবো। tan, এই যে ভূমির সাথে লম্বের সম্পর্ক tan দিয়ে বের করতে পারবো। যদি বলা হয় এইটা বের করো, তাহলে অতিভুজের সাথে ভূমির যে সম্পর্ক সেই অনুপাতটা নিয়ে আমরা কাজ করব। অতিভুজ আর ভূমির মধ্যে কার সম্পর্ক বলেন তো? অতিভুজ আর ভূমি, এই যে এটা অতিভুজ আর ভূমি সম্পর্ক cos, তখন আমরা cos সূত্র প্রয়োগ করলেই ভূমি বাই অতিভুজ আমরা পেয়ে যাব, অতিভুজের মানটাও পেয়ে যাব। তার মানে আমরা কি বলতে চাচ্ছি, আমরা সারা জীবন সূত্র মুখস্থ করে অঙ্ক করে গেছি, কিন্তু sin cos tan এগুলা কি বুঝি নাই। আজকে বুঝলাম sin cos tan এগুলা কিছুই না, জাস্ট অনুপাতের নাম, দুই বাহুর দৈর্ঘ্যের নাম, সরি দুই বাহুর দৈর্ঘ্যের অনুপাতের নাম, ভাগফলের নাম। আমি যদি বলতাম sin থিটা বুঝি না, আমি এটার নাম দিলাম লতি থিটা, আমি বললাম এটার নাম লতি থিটা, কেউ না করবে? কেউ না করবে না। লতি থিটা মানে কি? লম্ব বাই অতিভুজের দৈর্ঘ্যের অনুপাত। এই কারো কোনো প্রশ্ন আছে? জাস্ট একটা নাম আর কি, নাম। এই sin cos tan এগুলো জাস্ট একটা নাম, কিন্তু মনে রাখতে হবে এটাই, sin মানেই হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, cos মানেই হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত, tan মানেই হচ্ছে লম্ব আর ভূমির দৈর্ঘ্যের অনুপাত, আর কিছুই না। কারো কোনো কোশ্চেন? না। আচ্ছা আমরা পরে যাই, কিছু আপডেট সূত্র শিখি। আমরা সূত্র শিখি, সূত্র শিখার আগে আমরা একটা হেক্সাগন আঁকি। হেক্সাগনের উপর নিচে আমরা এরকম সমান্তরাল রাখি, এখানে আমরা একটা কোণা আঁকি, এখানে আমরা একটা কোণা আঁকি, সাইন দিয়ে শুরু করি, এটার নাম সাইন, এটার নাম দেই কস, এটার নাম দেই ট্যান। এটা কেউ কি দেখেছেন এই সূত্রটা, এই টেকনিকটা কি কেউ জানেন?
কিভাবে সূত্রগুলো? স্যার ইউটিউবে দেখছিলাম স্যার একবার, মনে নাই। আচ্ছা, থ্যাংক ইউ, মিউট করেন। বেনজিন বলয়ের মতো। বেনজিন বলয়, জাস্ট হেক্সাগন। হেক্সাগন অর্থ কি? ষড়ভুজ। পেন্টাগন অর্থ ষড়ভুজ, রাইট। পেন্টা পাঁচ ভুজ। হেক্সাগন টেট্রা ত্রিভুজ। একটা 7 একটা 6। টেট্রা 4। ট্রাইগন, ট্রাই হচ্ছে 3 ত্রিভুজ। তো হেক্সাগন যদি আমরা আঁকি, যদিও ত্রিভুজ ইংরেজি ট্রাইগন বলা হয় না, ট্রায়াঙ্গেল বলা হয়, কিন্তু ট্রায়াঙ্গেল আর ট্রাইগন একই জিনিস। যেটার অ্যাঙ্গেল 3টা সেটার বাহু 3টাই হবে, যেটার কোণ 6টা সেটার বাহু 6টাই হবে। এজন্য টেট্রাগন আর ট্রায়াঙ্গেল, হেক্সাগন আর হেক্সাঙ্গেল একই জিনিস। সাইন কস টেন, সাইনের অপোজিটে থাকবে কোসেক, কজের অপোজিটে থাকবে সেক, টেনের অপোজিটে থাকবে কট। ঠিক আছে? তাহলে এখানে আপনারা একটা কাজ করেন, মাঝখানে অন্য কালার পেন দিয়ে এরকম জোড়া দিয়ে দেন, কানেক্ট করিয়ে দেন। মানে এই কজের বিপরীত হচ্ছে কি সেক, কটের বিপরীত হচ্ছে টেন, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। যেমন আমরা বলতে পারি, নিচে আপনারা সূত্র লেখেন, সাইন থিটা সমান সমান 1/cos থিটা। সরি, সাইনের বিপরীত কোসেক, কোসেক থিটা। cos থিটা 1/cos এর বিপরীত sec থিটা। tan থিটা 1/cot থিটা, 1/cot থিটা। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট উল্টাটা। আমরা একটা উদাহরণ দিই, এই তিনটা নিজের আপনারা লিখবেন। হ্যাঁ, আমি একটা লিখে দিচ্ছি, tan cotটা লিখে দিচ্ছি। আচ্ছা বলেন তো, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কি পাই? এই tan আর cot যদি এখানে থাকে, x, এটা x, সাপোজ এটা y, x সমান সমান 1/y, তাহলে y কে এখানে নিয়ে গেলে, x কে এখানে নিয়ে গেলে আমরা প্রতিস্থাপন করতে পারি। এটাকে বলা হয়, তখন হবে কি y = 1/x, মানে আমরা এই লাইনটা পরের লাইন লিখতে পারি, বা cot থিটা সমান সমান 1/tan থিটা। এটা মনে থাকবে, 10 রান করে আউট। 1/tan মানে কি বলেন তো? tan মানে কি ছিল? লম্ব বাই ভূমি। তাহলে একটু আগে দেখেন, ওই যে লিখেছিলাম এখানে tan থিটা লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা যদি লম্ব বাই ভূমি হয়, 1/tan থিটা মানে কি? লম্ব বাই ভূমির উল্টাটা, মানে ভূমি বাই লম্ব উল্টে যাবে, উল্টে যাবে। tan থিটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে 1/tan থিটা হবে উল্টাটা, মানে ভূমি বাই লম্ব। আগে ছিল লম্ব বাই ভূমি, এখন আমরা পাইলাম ভূমি বাই লম্ব। কারো কোনো কোশ্চেন? না। অন্যদের কাছ থেকে শুনি। এই cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব হয়েছে, এটা বুঝতে পেরেছি কি পারিনি? 1/লম্ব বাই ভূমি ছিল আর কি, সেটা উল্টে গিয়ে 1/tan মানে লম্ব বাই ভূমি, 1/লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমিকে উল্টে দিয়ে আমরা ভূমি বাই লম্ব লিখেছি। একইভাবে সাইনটা নিজেরা পাবেন। সাইন কি ছিল? লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে কি? উল্টাটা, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। নিজেরা খাতায় বের করবেন, এটা হোমওয়ার্ক, আমি কালকে দেখবো আপনাদের খাতা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট, এই হেক্সাগন দিয়ে টু সিরিজ অফ ইকুয়েশন বের করা যায়, দুইটা সিরিজ বের করা যায়। একটা সিরিজ আমি বের করলাম, সাইন মানে 1/cosec, cos মানে 1/sec, tan মানে 1/cot, বা cot মানে 1/tan। সাইন মানে 1/cosec বলা যায় কথা, cosec মানে 1/sin, এটা প্রযোজ্য। cos থিটা মানে 1/sec থিটা, এটা বলা যায় কথা। sec থিটা সমান সমান 1/cos থিটা, এটাও বলা যায়। আচ্ছা, এগুলো আমি লিখলাম না, এই পরের সূত্রগুলো লিখলাম না, কারণ এগুলো আপনারা বুঝবেন। আমরা এটা হলো প্রথম ধাপের 3টা সূত্র লিখলাম, দ্বিতীয় ধাপের একই রকম আরো 3টা সূত্র বানাই। কি কি? এই সূত্রটা আমি প্রথমে আঁকলাম বিপরীত সূত্র, এখন আমরা আঁকবো বাহু বরাবর পাশাপাশি সন্নিহিত সূত্র আঁকবো। আঁকি, আরেকটা কালার পেন দরকার আমার।
যত বেশি রং হবে তত বেশি সুন্দর দেখা যাবে। সিফাতুল্লাহর কাছ থেকে শিখেছি এই ডায়লগ গুলো। এই একটা আজব দুনিয়াদারি। এই যে এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখন আমরা যদি বলি এই গ্রিন কালার দিয়ে গ্রিনের সূত্রগুলো আমরা লিখি, যদি বলি সাইন বাই কস সমান 10, সাইন থিটা বাই কস থিটা সমান 10 থিটা, এটা একটা সূত্র। প্রমাণ করি আমরা, কিভাবে প্রমাণ করি? এটা মানসিক দক্ষতার মতো দুইটা লাভ দিয়ে তিন নাম্বারটাতে গেছে। হ্যাঁ, প্রমাণটা করি আমরা কিভাবে? সাইন থিটা মানে জানি কি? লম্ব বাই অতিভুজ না? ওই যে আগে লিখছিলাম, আগের খাতায় বের করে, আগের পৃষ্ঠায়। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি। আচ্ছা, কস থিটা মানে জানি কি? ভূমি বাই অতিভুজ। লেখেন ভূমি বাই অতি। এটা হচ্ছে বড় ইয়া, মেইন ফ্র্যাকশন হচ্ছে এটা। এটাকে যদি উল্টে দিই তাহলে কি হয়? লম্ব বাই অতিভুজ ইনটু অতিভুজটা উপরে উঠে যাবে, ভূমিটা নিচে চলে আসবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজে কাটা থাকে কি? লম্ব বাই অতিভুজ। কি থাকে বলেন তো? লম্ব বাই ভূমি থাকে, লম্ব বাই ভূমি। এখন আগের পৃষ্ঠায় দেখেন তো সাইন কস ট্যান লতিভূতি লঘু সূত্রে কি আছে? আগের পৃষ্ঠার সাইন কস ট্যান লতিভূতি লঘু সূত্রে কি আছে? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লঘু, ট্যান মানে লঘু। বুঝতে পেরেছেন আপনারা? কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করে দেখি তো, এই আচ্ছা ভাইয়া একটা কথা বলি, আপনি যে প্রথমে লিখছিলেন যে হচ্ছে ওই যে ষড়ভুজটাতে, হ্যাঁ লিখছিলেন যে সাইন কস টেন, হ্যাঁ, কিন্তু পরে যে আবার লিখলেন হচ্ছে যে কোসেক সেক কট, এটা যে আপনি লিখলেন এটা কি সূত্র নাকি আসলে এমনিতেই লিখলেন? আমি যদি লিখি হচ্ছে কট, এই যে সাইনের পর যদি নিচে যদি লিখি কোসেক, তারপরে লিখি যদি কট, তারপরে লিখি যদি সেক, তাহলে মিলবে না। কারণ আমরা সূত্র বিজ্ঞানীরা ধরেছেই যে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, আর সাইনের উল্টাটা মানে অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা। বিজ্ঞানীরা বলেই নিয়েছে যে একটা ত্রিভুজের অতিভুজ আর লম্বের অনুপাত হবে কোসেক, আর লম্ব আর অতিভুজের অনুপাত হবে সাইন। এটা বিজ্ঞানীরা বলেই দিয়েছে আগে। এই সিকোয়েন্স ছাড়া সাজাইলে মিলবে না। ঠিক আছে? তারা কিছু অর্ডিন্যান্স দিছে, আমাদের মানতে হবে, সোজা কথা, ধারার মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, কোনো কনফিউশন? আচ্ছা, আমরা কনফিউশন নাই, তাহলে আমরা পরের সূত্রগুলো এভাবে দেখি বের করা যায় কিনা। সাইন থিটা বাই কস থিটা হলো ট্যান থিটা। আচ্ছা, এখন যদি সবগুলোকে 1 বাই করে দেই, 1 বাই সাইন থিটা 1 বাই কস থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, এরকম হবে না? মানে কোসেক থিটা বাই সেক থিটা ইকুয়াল টু কট থিটা, এই দুইটার ভাগফল হচ্ছে এইটা, তাহলে এই দুইটার ভাগফল হবে এইটা। করা যায় কি যায় না? যায়। হ্যাঁ, কোসেক থিটা বাই এই দুইটা, এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেন, সরি ক্লকওয়াইজ ঘুরেন, কোসেক থিটা বাই সেক থিটা। এটা প্রমাণটা আমি করে দেখালাম না, আগের মতোই প্রমাণটা হবে। আচ্ছা, এই দুইটার সূত্র আর এই দুইটার সূত্র আমি বের করলাম, আর দুইটা অনুপাত বাকি রয়ে গেছে না? এই দুইটা মিলে কি এটা হয় কিনা, আর এই দুইটা মিলে এটা হয় কিনা, এই যে এই দুইটা মিলে এটা হয় কিনা টেস্ট করা দরকার না? দেখি তো হয় কিনা। হ্যাঁ, সবগুলোকে সূত্রে আনতে হবে মনে হয়। দেখি তো আসে কিনা, আসলে আমরা মান মেনে নেব, না আসলে মানবো না। লিখি আমরা cos থিটা বাই tan থিটা ইকুয়াল টু cosec থিটা হয় কিনা?
আগের দুইটার ভাগফল পরেরটা হয় কিনা আমরা একটু টেস্ট করি। cos থিটা বাই tan থিটা ইকুয়াল টু কি বলেন তো? cos থিটা বাই tan এর মান কি? একটু আগে কি শিখলাম? tan থিটা সমান সমান কি? sin থিটা বাই cos থিটা। ভূমি হ্যাঁ মানে sin বাই cos। ওই যে দুইটা সিরিজ অফ সূত্র বলেছিলাম, দুইটা সূত্র আছে। cos থিটা সমান সমান sin থিটা বাই tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এটাকে উল্টাই, এখানে থাকবে উপরে থাকবে শুধু cos আর ইনটু এটাকে উল্টাই দেই, ভগ্নাংশটাকে উপরে লিখলে গুণ হলে কি হয়ে যাবে? উল্টে যাবে, মানে উপরে যাবে cos, নিচে যাবে উপরে যাবে cos, নিচে যাবে হচ্ছে sin। ঠিকই তো আছে স্যার। cos বাই sin না 1 মিলে বাই নাই sin ইকুয়াল টু cosec স্যার, 1 বাই sin ইকুয়াল টু cosec। 1 বাই sin ইনটু cosec, cosec রেখে লাভ কি? স্যার 1 বাই sin ওই যে আপনি বললেন না cos ভাই। এ কাটাকাটি যায় না তো? এই cos এ তো কাটাকাটি যায় নাই, কাটাকাটি যাইতে হবে তো। এখানে তো cos স্কয়ার হয়ে গেছে, সামথিং রং। স্যার এটা কি স্যার কোনো বইয়ে আছে বা কেউ আবিষ্কার করছে, কোনো বিজ্ঞানী? না না, এটা কোনো বই নাই, কোনো বিজ্ঞানী নাই। এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, হেক্সাগন। এটা প্রমাণিত না। এটা করা যায় না? sin থিটা সমান cos থিটা ইনটু tan থিটা, cos থিটা ইনটু tan থিটা। এটা করা যায়, এটা করা যায়। আচ্ছা sin থিটা ইকুয়াল টু cos থিটা ইনটু tan থিটা। tan থিটা মানে sin বাই cos, cos এর সাথে কাটাকাটি যাবে, sin টিকবে। হ্যাঁ এটাই, সরি আমি এটা উল্টা লিখছি। cos থিটা বাই tan থিটা হবে cos থিটা ইনটু tan থিটা। প্রথম সূত্রটা ছিল ভাগের, মানে sin বাই cos ইকুয়াল টু tan ছিল। আর এখন যখন আমি আনবো এখানে sin থিটা ইকুয়াল টু পরের দুইটার গুণফল, sin থিটা ইকুয়াল টু cos থিটা ইনটু tan থিটা। এটা মনে রাখার প্রয়োজন নাই আমার, কারণ অঙ্কে তো আমার যখনই tan থিটা আসবে তখন তো tan থিটার মূল সূত্র আমরা জানি। tan থিটার মূল সূত্র কোনটা? sin বাই cos। sin বাই cos ওখান থেকে আনা যায়। যখন আমি sin বাই cos বসাই দিব তখন cos এ cos এ কাটাকাটি চলে যাবে, sin থাকবে, মানে sin থিটা সমান সমান sin থিটা মিলবে। এটা আমার মনে না রাখলেও চলবে। এই যে জোড়াটা এই একই সিকোয়েন্সে তিনটা লেখা যায়, ওইটা আমার না শিখলেও চলবে, আমরা না শিখি। শুধু আমি একটা লিখে দিলাম, যারা অ্যাডভান্স তারা বাকি দুটো নিজেরা সেম লিখে দিবেন, এটা আমার শেখার দরকার নাই, তারপর লিখে দিলাম। তাহলে মূল সূত্র আমরা শিখলাম তিনটা সিরিজ। মূল সূত্র আমাদের তিনটা সিরিজ, কি কি? একটা হচ্ছে sin cos tan লতিভূতি লঘু সূত্র। এক নম্বর সূত্র হচ্ছে কি? লতিভূতি লঘু, এটা হচ্ছে এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র কি ছিল? 1 বাই এর সূত্র, 1 বাই এর সূত্র। 1 বাই সূত্র জানি কোনটা ছিল? sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। এই 1 বাই সূত্র লিখে দেই, sin সমান সমান 1 বাই cosec। তাহলে বুঝবেন আমরা। 3 নম্বর সূত্রটা কোনটা? 3 নম্বর সূত্র হচ্ছে sin বাই cos ইকুয়াল টু tan। এটা হচ্ছে জোড়ার সূত্র, এটা হচ্ছে জোড়ার সূত্র। 3 নম্বর সূত্রটা কি? জোড়ার সূত্র, জোড়া সূত্র। কেন জোড়া সূত্র? কারণ হচ্ছে sin আর cos এই এক জোড়া মিলে tan, sin বাই cos সমান সমান tan। কিন্তু cos বাই tan সমান সমান cosec হচ্ছে না। sin বাই tan সমান cos এভাবে হতে পারে? sin বাই tan সমান cos। sin বাই tan কি হবে?
হ্যাঁ এটা হবে sin বাই 10 ইকুয়াল টু cos, এটা দরকার নাই তো আমার। এই sin বাই 10 ইকুয়াল টু cos এটা কঠিন সূত্র শেখা দরকার আছে? এরকম অনেকগুলো কম্বিনেশন পারমুটেশন বের করা যায়, আমার তো সবগুলো শেখার দরকার নাই। বাকি সবগুলো সূত্র আমার এই 3টা বেসিক সূত্র থেকে বের করা যাবে, 3টা না এই 2টা বেসিক সূত্র থেকে বের করা যাবে। এটা তো বেসিক সূত্র অন্য থিওরির, এটা তো এই থিওরিতে প্রযোজ্য না। এটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে। আর এই সূত্রগুলো কাজে লাগবে একাধিক অনুপাতের মধ্যে সম্পর্ক বের করতে গেলে। আবার বলছি, এই সূত্রটা কোনো একাধিক অনুপাত মানে সাইন এবং কজ এর মধ্যকার সম্পর্ক বের করতে এই সূত্রটা কাজে লাগবে না। এক নাম্বারটা কাজে লাগবে কোথায়? এক নাম্বারটা কাজে লাগবে হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা কোণের মান বের করার ক্ষেত্রে। আর 2 নাম্বার আর 3 নাম্বার সূত্র কোথায় কাজে লাগবে? একাধিক অনুপাতের মধ্যে মানে সাইন কস ট্যান কট এগুলোর মধ্যে সম্পর্ক বের করতে। এই 3টে হচ্ছে আমার বেসিক সূত্র। এই প্রত্যেকটার মধ্যে 3টা করে আছে। এই লতি বতি লঘু মানে 3টা সূত্র একটা সেট, 2 সেটে আছে 3টা সূত্র, মানে সাইন মানে 1 বাই কস, কোসেক, কস মানে 1 বাই সেক, ট্যান মানে 1 বাই কট, এটা হচ্ছে এক সূত্র। আর এখানে এক জোড়ে আছে 2টা, সাইন বাই কস ইকুয়াল টু ট্যান, একই রকম সেক বাই কোসেক ইকুয়াল টু কট। আচ্ছা এটা মনে বাকি 3টা লিখি নাই, লিখছিলাম কি? না স্যার। লিখে দেই। ভাই এটাকে কট সমান cos থিটা বাই sin থিটা করা যায় না? হ্যাঁ আবার বলেন। আবার বলেন। cot থিটা কোসেক বাই সেক হবে না? কোসেক বাই সেক সমান কট। 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, সরি কোসেকটা উপরে। 1 বাই সাইন মানে কি? জাস্ট উল্টাই দিচ্ছি। 1 বাই সাইন মানে কি? কোসেক, লিখলাম কোসেক। 1 বাই কস মানে কি? সেক, লিখলাম সেক। 1 বাই 10 মানে কি? কট, লিখলাম কট। এই সূত্রটা একই জিনিস, খালি জাস্ট কি করছি আমি প্রত্যেকটাকে কি করছি উল্টাই দিছি। এই সূত্র আর এই সূত্র একই সূত্র। আর কোন সূত্র আছে? এটা হচ্ছে তিন সেট সূত্র আমরা শিখলাম। আরেকটু আপডেটে যখন আমরা যাব, আমরা আস্তে আস্তে এইচএসসির দিকে এগিয়ে যাচ্ছি, যদিও এটা এইচএসসি না, এটা এসএসসি তে আছে। ত্রিকোণমিতির 9.1, 9.2, এরপরে যখন 9.3 করতে যাব আমরা এবং হায়ার ম্যাথ করতে যাব, তখন চতুর্থ সেট সূত্রটা প্রযোজ্য হবে। সবাই না শিখলেও চলবে, যাদের ব্রেইনে বেশি লোড পড়ে যাবে তারা চতুর্থ সূত্রটা শিখবেন না, তারা তিন সেট সূত্রই শিখবেন। এই 3টা দিয়ে আশা করি বিসিএস প্রিলিমিনারিতে যে অঙ্কগুলো আসে, এগুলো আশা করি না 100% কনফার্ম, বিসিএস প্রিলিমিনারিতে যে সূত্রগুলো আসে এগুলো 90 বা 70%, 80% এই এক নাম্বার একটা সূত্র দিয়ে পারবেন। আর এই যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে, ত্রিকোণমিতির অঙ্কটা যদি কঠিন হয়, তাহলে হয়তো এই 2টা সূত্র প্রযোজ্য হবে। আর যদি প্রশ্ন এভারেজ স্ট্যান্ডার্ড লেভেলে হয়, তাহলে রিটেন পরীক্ষাও এই 3টা সূত্র দিয়ে পার করে দিতে পারবেন। তাহলে 4 নাম্বার সেট সূত্রটা আমি কষ্ট করে কেন শিখবো? 4 নাম্বার সেটে 2টা সূত্র আছে, এটা কেন শিখবো? যদি রিটেন পরীক্ষায় একটু কঠিন করে প্রশ্নটা, তখন আমার 4 নাম্বার সেটটা লাগবে। এজন্য আমি লিখে দিচ্ছি, সবার জন্য প্রযোজ্য না, কেউ ভয় পাইলে ইগনোর করতে পারেন। যে ভাবেন আমার গণিতে 15 মধ্যে আমার 13-14 পাওয়ার দরকার নাই, 10 পাইলে খুশি, সে 4 নাম্বারটা শিখবেন না। আর কেউ যদি আমার মতো ধরো থাকেন যে না গণিতে 15 পাইতে হবে, ছুটলে হয় একটা জোড়া ছুটক, তাহলে তাকে 4 নাম্বার সূত্রটা শিখে রাখা ভালো, সেফ জোনে থাকবেন। লিখি 4 নাম্বার সেট। 4 নাম্বার সেটে 2টা সূত্র আছে, একটা হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1 এর সূত্র। হ্যাঁ এটা একটা নাম দেন, 4 নাম্বার সূত্রের নাম কি দেন? 1 এর সূত্র। আমি নাম দেই, এটার নাম কি? 1 এর সূত্র। আমার দন্ত স্বর্ম একরকম হয়ে যায়, সূত্রগুলো অনেকটা মূত্রের মতো হয়ে যায়।
sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 10 না 10, এটা 10, এটা sec, কিন্তু এটা 10 না, এটা 10। 10 কোনটা বলেন তো? 10, এই যে t and 10 10, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10 10 10, পার্থক্য আছে না? এটা হচ্ছে একার আর এটা হচ্ছে একার, এ মানে সরল দফল আকার যেটাকে বলা হয়, এ স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, 7 নম্বর মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ। এটা হচ্ছে tan থিটা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। এটাকে 1 এর সূত্র বলতে পারেন অথবা স্কয়ারের সূত্র বলতে পারেন, কারণ এই পর্যন্ত আমরা কিন্তু কোনো স্কয়ার পাই নাই, তাই না? একমাত্র এখানে এসে আমরা কি পেয়েছি? স্কয়ার পেয়েছি। এটা 4 এর 1, 4 এর 2, 4 এর 3। বলেন পরেরটা কি হবে? এইটার সাথে মিল করে করে বলেন তো, উল্টায় দেন তো। কার বুদ্ধি আছে দেখি, আইকিউ ভালো বলেন দেখি। এইটার সাথে মিল করে উল্টায় দেন। স্যার cos আর স্যার cos আর cosec হবে। না না না, এই যে এটা বলে যান, এটা tan এর উল্টা কি? cot cot স্কয়ার। cot আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু minus cot 1। theta equal to 1. রাইট, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এই সবগুলোর সাথে মনে মনে থিটা আছে অথবা এ আছে, আমি দেই নাই। কেন? পরীক্ষার অঙ্কে আপনি থিটা ধরবেন, আপনি কি ধরবেন? মনে করি এই কোণের নাম x, তাহলে আপনি কি লিখতে পারেন? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 লিখতেই পারেন, তাই না? তাহলে আজকে আরেকটা জোকস বলি, আপনারা কথায় কথায় বলতে শুনেন, আরে বড় লোকের মাইয়া, চেয়ারম্যানের মাইয়া তোমার 1/cos খাওয়াই দিচ্ছে। শুনছেন এই জোকসটা কেউ? জি স্যার, এটা তো স্যার একদম পপুলার স্যার। ছেলেদের পপুলার ডায়লগ, 1/cos। স্যার আমার তুই আমারে cos 1/cos দিছে। sec মানে কি? ছেকা। ছেকা মানে কি? হার্ট ব্রেকিং। মিউট করে নাই কে? আনমিউট করে কথা বলতেছেন। দীপ্ত সুন্দর দাস, মিউট করেন। হ্যাঁ, আমি কি বলছিলাম? 1/cos মানে sec, মানে ছেকা দিয়েছে আমাকে। বলেন। স্যার বলছি এই সূত্রগুলো সব 9-10 এর বইতে আছে না? হ্যাঁ, আমরা এইচএসসি তে যাইনি, যাব না। না, HSC এটা কি হায়ার ম্যাথের নাকি সব 9-10 এর বেসই এগুলো? এটা মনে হয় না হায়ার ম্যাথের, আমি শিওর না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এগুলো জেনারেল ম্যাথ, এটা কনফার্ম। আর এটা হায়ার ম্যাথের 9-10 জেনারেল ম্যাথ দোনোটাতেই আছে এগুলো। দুটোতে আছে। তাহলে এগুলো হচ্ছে 4 নাম্বার টাইপের অঙ্ক করতে গেলে লাগবে, আর 2-3 টাইপে এগুলো লাগবে। তো 70% এর বেশি অঙ্ক আসে 1 নাম্বার টাইপ থেকে। আমরা আজকে 1 নাম্বার টাইপের কয়েকটা সহজ অঙ্ক করব, কেমন? স্যার আরেকটা আছে স্যার, ওটা কি স্যার বলবো স্যার? বলেন। স্যার 18 প্লাস আর কি। আচ্ছা বলো। স্যার মানে ওই যে আমরা বলতাম ওই মেয়েটা অনেক 1/cos c। আচ্ছা, বুঝতে পারছি, আর বলতে হবে না। tan এর উল্টা হচ্ছে cot না? হ্যাঁ, ক্লাস 10 এ উঠে cot খায়। বিজনেস করে আমি 1/cos cot খায় বেশি মনে হয়। মানে বিজনেস করে 1/cos খেয়ে গেলাম, বিজনেস করে 1/10 খেয়ে গেলাম, আর বড় লোকের মেয়ের সাথে প্রেম করে 1/cos খেয়ে গেলাম, ঠিক আছে না? আচ্ছা, আমরা এবার একটু প্র্যাকটিস করি। থিওরি অনেক শেখা হয়েছে, অনেক বেসিক আমাদের ডেভেলপ হয়েছে। কেউ কি আর একটু বলতে চান, কোনো প্রশ্ন বলতে চান? একদম যে ত্রিকোণমিতি সারা জীবনে শিখেন নাই, ক্লাস 9 2 বছর বইরা আজকে 1 ঘন্টায় শিখে ফেলছেন। আসলেই অনেক কিছু শেখা হয়েছে। স্যার এত কিছু তো বুঝি নাই, শুধু সূত্র মুখস্থ করে বসে। এখন বুঝছেন? জি স্যার, অত বোঝাবুঝির ভিতরে তো যেতাম না, জাস্ট সূত্র বুঝতাম আর ওগুলো দিয়ে আসতাম। আমি সবসময় বুঝা করতাম, না বুঝে কোনো কিছুই করতাম না। পরিমিতি বলেন, ইভেন এইচএসসি তে যে ত্রিকোণ জ্যামিতি পড়ছি, স্থানাঙ্ক জ্যামিতি, অনার্স লাইফে গিয়ে 3D জিওমেট্রি পড়ছি, সবকিছু আমি বুঝে পড়ছি, কিন্তু এই ত্রিকোণমিতি জিনিসটা আমি বুঝতাম না। কেন? হোয়াট ইজ সাইন? কেন সাইন 1 মানে সাইন মানে কি?
কিন্তু অনেক পরে আমি গবেষণা করতে করতে বুঝছি যে এগুলা জাস্ট বিজ্ঞানীদের দেওয়া নাম, একটা অনুপাতের নামকে তারা সাইন দিয়ে প্রকাশ করছে, আর কিছুই না। কোনো প্রশ্ন নাই তাইলে? না, আমরা অঙ্কে চলে যাই। ক্লাস 9 10 অনেকগুলো অঙ্ক আছে, আমি হোপ পেলাম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কে বলছেন প্রশ্নটা? sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা করতাম সূত্রটা। প্রশ্নটা আবার বলো, শুনতে পারিনি। আমার কি নেট নাই নাকি ওনার নেট নাই? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না নাকি ওকে শুনতে পাচ্ছেন না? স্যার ওনাকে শুনতে পাচ্ছি না, আপনারটা sin ঠিক আছে। স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমরা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা বলতে পারি না? ওইগুলো কি লাগবে না এখন, মানে পক্ষান্তর করে যেটা করলাম? স্যার জাস্ট আর কি ওই পাশে নিয়ে নিন, জাস্ট ওই পাশে। আচ্ছা, বুঝতে পারছি, আমি লিখে দিই, দেখেন ওই যে 4 নম্বরের 4 1 নম্বর সূত্রটা এখানে লিখছিলাম, কি জানি ছিল? sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 এটা বলেছিলাম। তাহলে পক্ষান্তর করলে কি হয়? sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার। এটা যদি বলি 4 এর 1 এর 1, তাহলে এটা বলবো 4 এর 1 এর 2, মানে কি মূলত সূত্র একটাই। 4 এর 1 এর 3 ও বলা যায়, আরেকটু পক্ষান্তর করা যায়। এই যে বর্গমূল করে দেই, রুট ওভারটা সরাই দেই, বলি যদি sin ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার, কেউ না করবে? না করবে না। আমি যত বেশি ভেরিফিকেশন আনতে পারি আনা যাবে। এই একই ভাবে সূত্রটাকে যদি cos কে বাম পাশে রেখে sin কে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি বলতে পারবো? 4 এর 1 এর 4 নম্বর সূত্র হবে এটা, cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার এই যে 4 এর 1 এর 2, এটা সিমিলার, এটা বলা যাবে যে cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, এটাও বলা যাবে। আমি তো সূত্র অনেক বাড়াইতে পারবো, লম্বা করতে পারবো, কিন্তু মেইন সূত্র তো এটাই। এটা থেকেই তো এগুলো পক্ষান্তর করে ডাইরেক্ট চেঞ্জ করে করে এগুলো আসছে। এগুলো মুখস্থ করে মাথা ভারী করার উপদেশ আমি আপনাদের দিব না, এই জন্য এগুলো আমি লিখি নাই, কিন্তু মেইন সূত্র কিন্তু আমার এটাই। ঠিক আছে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আপার লেভেলের অঙ্কে না যাই, আমরা এই লেভেলের কিছু অঙ্ক আগে করে নিই, পরে আমরা আপার লেভেলের সূত্র প্রয়োজন হলে শিখবো। আচ্ছা, অঙ্ক করার আগে হোমওয়ার্ক দিচ্ছি, অ্যাডভান্স হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি? ত্রিকোণমিতি আগে ছিল আমাদের সময় 9.1, এখন কত নম্বর অধ্যায় করেছে জানি না। এক কথায় ত্রিকোণমিতি যে প্রথম অধ্যায়টা আছে, না, ত্রিকোণমিতি যে দ্বিতীয় অধ্যায়টা আছে, দৈর্ঘ্য, ত্রিভুজের দৈর্ঘ্য, বাঁশের খুঁটি ভেঙে গেছে, তারপর একটা ছেলে দৌড় দিয়েছে কোনাকুনি গেলে, এই টাইপের যে অঙ্কগুলো আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করা সংক্রান্ত যে অধ্যায়টা আছে সেই সবগুলো অঙ্ক হচ্ছে স্যার এটা এখন সাধারণ গণিতে 10ম অধ্যায়। 10ম অধ্যায় না? তাহলে সেটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আচ্ছা, একটা ছক আছে, সেই ছকটা আপনারা একটু শিখে নেবেন বই থেকে, প্রত্যেকের বাসায় বই আছে আশা করি। আমি যে বইটা থেকে পড়াই, যারা নতুন এসেছেন তাদের জন্য বলি, আমি যে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত বই থেকে পড়াই, আপনারা এটা থেকেও পড়তে পারেন, এটাতেও আমার ইয়ে করা আছে, এই ছকটা আছে, অথবা ক্লাস 9 10 এর বইয়ে এই ছকটা আছে। এই ছকটা হচ্ছে এটা, প্রত্যেকটা কোণের মান এই যে দেখেন। কত নম্বর পেজ? হ্যাঁ, আমার এই বইয়ের পেজ হচ্ছে 554, 554। 0 ডিগ্রি কোণের মান কত, 30 ডিগ্রি কোণের মান কত, 45 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি মান কত, এই মানগুলা আমার মুখস্থ রাখতে হবে। পরীক্ষা হলে আমার ক্যালকুলেটর দেওয়া নিষেধ, এই জন্য আপনাকে ওই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি যে কোণগুলো দেওয়া আছে 5টা কলামে 0 থেকে 90 পর্যন্ত 15 ডিস্টেন্সে ভাগ করা আছে, এর বাইরে আপনাকে দিবে না। যদি আপনাকে 70 ডিগ্রি দিয়ে দেয়, কিংবা যদি আপনাকে 39 ডিগ্রি দিয়ে দেয়, sin 30 ডিগ্রি, এমন একটা অঙ্ক দিল যেটার মান আসে sin 39 ডিগ্রি, এটা আপনি ক্যালকুলেটর ছাড়া জীবনে পারবেন না।
সুতরাং এটা আপনাকে পরীক্ষায় আসবে না। এমন একটা অঙ্ক দিবে যেটার মান আসবে sin 45 ডিগ্রি, যেটা মান আমার মুখস্থ আছে। আচ্ছা, অঙ্কে ডাইরেক্ট ঢোকার আগে একটা লাইন আরেকটা কনভার্সন লিখি। লেখেন নতুন টপিক, অনুপাতের ইনভার্স। অনুপাতের ইনভার্স, ইনভার্স অর্থ কি? উল্টা, রিভার্স ইনভার্স, ইনভার্স নির্ণয়। দেখেন আমরা জানি sin 30 ডিগ্রি মান 0.5, sin 30 ডিগ্রি ইকুয়াল টু 0.5, মানে কি হাফ। এই কথাটার মানে কি কেউ কি আমাকে বুঝাই দিতে পারবেন? স্যার লম্ব আর ভূমির অনুপাতটা হচ্ছে 0.5। লম্ব ভূমি না, লম্ব ভূমি হচ্ছে 10, sin মানে লম্ব ভূমি। আচ্ছা, ভূমি যখন বলছেন আমি ভূমি দিয়েই করি। tan 30 মান কত? 1/√3। না, 10 দিয়ে তো এটা হচ্ছে না, 10 দিলে তো 45 ডিগ্রি দিতে হবে, আর 1/√3 দিলে দশমিক চলে আসবে। আমি চাচ্ছিলাম দশমিক ছাড়া একটা আনতে, দশমিক ছাড়া আনতে সাইনের বিকল্প নাই, সাইন দিয়েই করি। সাইন দিয়েই করি। দেখেন বললাম sin 30 ডিগ্রি, আপনাকে একটা অঙ্ক বলা হলো সমান সমান 0.5, মানে কি 1/2। এই কথাটার মানে হচ্ছে আমি যদি একটা ত্রিভুজ এমন আঁকি, আমি একটা ত্রিভুজ আঁকলাম, এইটা হচ্ছে আমার আলোচ্য কোণ 30 ডিগ্রি, তাহলে এইটার নাম কি? লম্ব না ভূমি না অতিভুজ? লম্ব। লম্ব। এটার নাম অতিভুজ। আচ্ছা, তার মানে হচ্ছে এই লম্ব আর অতিভুজের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে হাফ, 1:2। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন বলেন তো লম্ব যদি হয় 5 না, লম্বর মান যদি হয়ে থাকে ধরেন 6, তাহলে অতিভুজের মান কত হবে? 12 অতিভুজ ডাবল। কেন? sin 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে কি 6/what? 6/what দিলে আমার 0.5 আসবে বলেন? 6 এর নিচে কত দিলে কাটাকাটি করলে 1/2 থাকবে? 12 দিলে। 12 দিলে 6/12 যদি আমি দেই তাহলে মানটা আসবে আমার হাফ। কাটাকাটি করলাম। এখন কি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে এই সাইনের মানের আসলে প্রায়োগিকতাটা কি, মানেটা কি আসলে? এখন তো আশা করি আরো ক্লিয়ার বুঝতে পারছেন, তাই না? আর কোনো কোশ্চেন আছে? আগে বলে ভালো হয়। মানে sin 30 দিয়ে আমি কিছু বলিনি তো, বলবো কি? বলে আগে যে আমরা বলেছিলাম সাইন মানে হচ্ছে অনুপাত, আর কিছুই না, দুইটা বাহুর অনুপাত। সাইন মানে হচ্ছে দুইটা বাহুর অনুপাত, আমি অনুপাত বের করে দেখাইছি। এটা এখন বুঝতে পারছেন কিনা এটা জিজ্ঞেস করেছি। আচ্ছা, অনুপাতের ইনভার্স আমরা এখন দেখাই না, এখনো এটা ইনভার্স করে নাই, আমি তো প্রয়োগ দেখাইছি। এখন ইনভার্স আমরা একটু করে দেখাই। সাইন যত ডিগ্রি মান একটা ভ্যালু হয়, সাইন ইনভার্স সেই ভ্যালুর মান তত ডিগ্রি হয়। মানে সাইন 30 ডিগ্রি মান যদি হয় 0.5, তাহলে সাইন ইনভার্স 0.5 এর মান হবে 30 ডিগ্রি। বুঝতে পেরেছেন? জি স্যার।
সাইন যত ডিগ্রির মান সামথিং হয়, সাইন ইনভার্স ওই সামথিং এর মান ওই তত ডিগ্রি হবে। অনেকটা লগের মতো, মনে আছে? বলা হয়েছিল যে লগের মতোই। log 100 এর মান 2। কেন? 10 এর উপরে পাওয়ার যত দিলে 100 হয়, লগের পরে তত বসালে, লগের উপরে 100 বসালে তত হবে। আবার বলি, 10 এর উপরে পাওয়ার যত দিলে 100 হয়, লগের পরে 100 বসালে তত হবে। মানে 10 এর উপরে পাওয়ার 2 দিলে হয় 100, 10 স্কয়ার মানে 100, তাহলে log 100 এর মান 2। লগ আর পাওয়ার যেমন একটা আরেকটার ইনভার্স, সূচক লগ আর সূচক যেমন একটা আরেকটা ইনভার্স, একই রকম সাইন আর সাইন ইনভার্স একটা আরেকটার কি উল্টা ইনভার্স। কিন্তু এটা কেউ বলবেন না, এটা কেউ ভাববেন না যে সাইন ইনভার্স 0.5 মানে 1/sin 0.5, এটা কেউ ভাববেন না। আবার লিখে দিচ্ছি যে সাইন ইনভার্স 0.5 is not equal, ক্রস চিহ্ন দেন, লাল কালি দিয়ে বড় করে ক্রস চিহ্ন দেন, is not equal 1/sin 0.5, এটা বলা যাবে না। শিওর? মনে থাকবে, sin inverse 0.5 is not equal 1/sin 0.5. Clear? Hello babies, can you hear me? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোন প্রশ্ন আছে এখানে ইনভার্সের মধ্যে? স্যার আমাদের কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে শিখতে হবে? কোনো ইনভার্সের পার্টটা সাইন এই যে 0.5 এটা কি আর এই 30 এটা কি বলেন তো? এই 30টা হচ্ছে কিসের মান? বাহুর মান না কোণের মান? কোণের মান। না, সে বলতে বলুক, যে প্রশ্ন করেছে সে বলুক, তাকে আমার সাথে ইন্টারেকশন করতে দেন। এই 30 ডিগ্রি এটা কি বাহুর মান না কোণের মান? কোনটার মান? এই 30 ডিগ্রি এটা কিসের মান, বাহু না কোণ? স্যার কোণের মানটাই তো হবে, বাহুর মান তো হবে না। ডিগ্রি আছে, ডিগ্রি দেখে বুঝবো কোণ। আচ্ছা, এটা কোণ। আর এটা কি বলেন তো? স্যার আমরা যে অনুপাতটাকে ধরেছিলাম ওটাকে মানে 0.5। রাইট, এটা হচ্ছে কি দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাতের মান। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যখন sin cos tan এগুলো কি বলেছিলাম? এগুলো বলেছিলাম একটা কোণ দিলে আমরা যেন বাহুর দৈর্ঘ্যের অনুপাত বের করতে পারি। এদের উল্টা কাজটা যদি আমরা করতে চাই, মানে আপনাকে বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে বলে কোণ কত ডিগ্রি বের করো, সেটা আমাদের শেখা দরকার না? সেটা হচ্ছে এটা, মানে বলে দেওয়া আছে একটা ত্রিভুজের লম্ব আর ত্রিভুজ এর অনুপাত হচ্ছে 0.5, তাহলে বলো দেখি সেই ত্রিভুজের ওই কোণটার মান কত ডিগ্রি ছিল? এই হচ্ছে 30 ডিগ্রি। ওকে স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার। বাকি সবাই বুঝতে পেরেছেন? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কি স্যার সাইন ইনভার্স 0.5 ওইটা 0.5 বাই সাইন লেখা যায় না? না না না, আমি তো এটাই বললাম, এখানে ইনভার্স মানে 1/, না এটা ক্রস দিয়ে কেটে দিয়েছি কেন? এই ইনভার্স আর এই ইনভার্স এক না। আমরা নরমালি ঠিক শিখেছি x ইনভার্স মানে কি 1/x, এটা কারেক্ট, বাট sin inverse 5 is not equal 1/sin 5, এটা বলা যাবে না। বুঝতে পারছেন? এটা কারেক্ট, x y z আকাশ বাতাস গরু ছাগল সবকিছুর ক্ষেত্রে কারেক্ট, কিন্তু sin cos tan cot sec cosec log সূচক এসব ক্ষেত্রে এই জিনিসগুলো কারেক্ট না। বুঝতে পেরেছেন? এখানে ইনভার্স বলতে বিপরীত বুঝাই নাই, 1/2 তো বিপরীত, তাই না? এই যে একটা জিনিস আছে, একটা ডিরেকশন আছে, এটা কি বিপরীত আছে, এইটা হচ্ছে এই বিপরীত, কিন্তু এইটা এই বিপরীত না। এটা কোন বিপরীত? এটা হচ্ছে বাহু আর কোণের বিপরীত, বাহু আর কোণের ইন্টারেকশন, বাহু আর কোণের ইনভার্স। সে বলছে আমার কোণ দিছে, আমি তোমাকে বাহু দিব, আর সে বলতেছে ইনভার্স বলতেছে আমাকে বাহু দাও তুমি, আমি তোমাকে কোণ দিব। নেপোলিয়ন বলেছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব, আর বঙ্গবন্ধু বলেছে আমাকে একটা শিক্ষিত জাতি দাও, তাহলে প্রত্যেকটা মা শিক্ষিত হবে। দুইটা উল্টা আর কি।
তার মানে কি আমি বলতে পারবো যে শিক্ষিত জাতি ইকুয়াল টু 1 বাই শিক্ষিত মা, বা শিক্ষিত মা ইকুয়াল টু 1 বাই শিক্ষিত জাতি, এটা বলতে পারবো? পারবো না। না স্যার। উদাহরণটা ভালো ছিল স্যার। এগুলা কদমালির প্রোডাকশন। অধ্যায়ের বেসিক শেষ। এবার আমরা ফাইনালি একটা অঙ্ক করি। 11টা 38 বাজে, তো 2 ঘন্টা হতে চললো। আমরা জাস্ট একটা অঙ্ক করব, একটা অঙ্ক করে বাকি সবগুলো হোমওয়ার্ক দিয়ে দিব। কালকে আমরা আরো কিছু অঙ্ক করে ইনশাআল্লাহ অধ্যায় শেষ করে দিব। ত্রিকোণমিতি একদিনে 2 দিনে শেষ, কি বলেন? আপার লেভেলের ত্রিকোণমিতিতে আমাদের রিটেন ছাড়া প্রিলিতে আসবে না। সরাসরি বিসিএস এর কোশ্চেনে চলে যাই। ক্লাস 9 10 এর অঙ্ক এখানে দেওয়া আছে বইয়ে, আমি করব না। করব না কেন? কারণ আপনারা ওগুলো বই থেকে পারবেন। সহজ অঙ্ক একটা পাচ্ছি না, সব থেকে কঠিন কঠিন অঙ্ক আসে। কঠিন অঙ্কই দেন স্যার। কঠিন অঙ্ক করাবো? স্যার এইখানে সাইন কোডের আবার কঠিন আছে? না, আসলে কঠিন নাই তো, মান বসাবো অঙ্ক হয়ে যাবে, এখানে কঠিন কি? জি স্যার, মানে আমার খুব ভালো লাগে স্যার ত্রিকোণমিতি। আচ্ছা, একটা অঙ্ক তারপর বিসিএস এ আসে নাই, কিন্তু আমি সহজ একটা অঙ্ক করাই। বিসিএস এ বোধহয় আসে না এটা, কিন্তু তারপর আমি করাই যেন আপনার মেইন জিনিসটা ধরতে পারেন। পরে একটা বিসিএস এর অঙ্ক করাবো। একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন 568 568 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটা বলেছে একটি গাছের, দেখেন 568 568 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটা বলেছে একটি গাছের, দেখেন 568 568 পৃষ্ঠার 10 নম্বর। প্রতিধ্বনি হচ্ছে কেন স্যার? একজন লাইভে দেখছেন আর কি, এই জন্য প্রতিধ্বনি হচ্ছে। লাইভে দেখছেন, তিনি লাইভটা অফ করে দেন। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে সেই গাছের চূড়ার উন্নতি কোণ উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা কত? উন্নতি কি? তারার, চন্দ্র সূর্য তারকার উন্নতি কোণ নির্ণয় করা হয় সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে। আবিষ্কার করেছেন আল খুন্দাজি, মুসলিম বিজ্ঞানী। এটা কৌণিক দূরত্ব না? না, এটা কৌণিক দূরত্ব না। উন্নতি কোণ হচ্ছে, আমি আগে একটা গাছ আঁকি। হ্যাঁ, এই হচ্ছে একটা গাছ। এটা হচ্ছে গাছের গুড়ি। হ্যাঁ, এটা হচ্ছে শীর্ষবিন্দু, গাছের শীর্ষবিন্দু এটা, গাছের পাদদেশ এটা, এখান থেকে এটা ভূমি। বলেছে 20 মিটার দূরে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে 20 মিটার 20 মিটার। এই বিন্দুতে গাছের পাদদেশ মানে ভূমি থেকে 20 মিটার দূরে এই বিন্দুতে ওই যে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, মানে কি এদিকে তাকাইলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা 60 ডিগ্রি, মানে আমার থেকে 20 মিটার দূরে একটা গাছ আছে, সেখান থেকে আমি এখানে চলে আসছি 20 মিটার দূরে। 20 মিটারে আসার পরে আমি এখান থেকে গাছের চূড়া একটা পাখি বসে আছে, সেটাকে আমি গোড়াল দিয়ে মারবো,
এখন যদি আমাকে বলা হয় ভূমি থেকে কত ডিগ্রি কোণে মারলে গিয়া ওই গাছের চূড়ায় পাখিটাকে গিয়ে হিট করবে, এটা হচ্ছে সেই অঙ্কটা। আপনারা টম এন্ড জেরি দেখেছেন? টম এন্ড জেরিতে এই জেরি যে একটা কারেন্টের পিলারকে কাটে যেন গিয়া টমের মাথায় পড়ে, সেখানে যে কলম নেয় সে স্ট্যাক 10 এগুলো লেখে, মনে আছে? 10 লিখে 30 ডিগ্রি একটা হিসাব করে হাইট হিসাব করে পরে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে সে কাটে যেন গাছটা গিয়ে কাটা ঠিক যে টমের মাথার উপরে পড়ে, মনে আছে? দেখেছেন আপনারা কেউ? জি স্যার, স্যার, এপিসোডটা হ্যাঁ, জোস স্যার, জোস। দেখছি। স্যার ওই যে আস্তে আস্তে নিচে ঢুকে যায়, মাথায় পড়তে পড়তে আস্তে 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 নিচে ঢুকে। মানে টমের মাথায় পড়তে থাকে আর টম আস্তে আস্তে বাড়ি খেয়ে নিচে উঠে থাকে। আচ্ছা, এখন এটা ট্রিগোনোমেট্রি, যা আর কিছু না, অ্যাবসলিউট ট্রিগোনোমেট্রি। এইখানে আমরা বলছে কি বের করতে হবে কি গাছের উচ্চতা, আমি ধরলাম গাছের উচ্চতা h ইকুয়াল টু হোয়াট, আমাকে বের করতে হবে h ইকুয়াল টু হোয়াট, আমাকে বের করতে হবে। তাহলে বলেন তো এই কোণটা যদি দেওয়া থাকে 60 ডিগ্রি, আমার কোন দুইটা বাহু নিয়ে আমরা এই চিত্রে কোন দুইটা বাহু নিয়ে আমরা কাজ করছি? লম্ব নিয়ে স্যার। দুইটা বাহু লম্ব নিয়ে বাই অতিভুজ, লম্ব অতিভুজ লম্ব আর ভূমি। না লম্ব আর ভূমি নিয়ে। স্যার 10 লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্বের মান বের করতে বলেছে। অতিভুজের এখানে কোনো ফাংশন নাই, এটা তো মান বের করতে বলেছে? বলে নাই। আমি লম্ব আর ভূমি নিয়ে কাজ করছি। লম্ব আর ভূমি নিয়ে কাজ করে কোন অনুপাত, সাইন না কস না টেন? 10 স্যার, 10। 10। তাহলে আমরা কি লিখবো? লেখেন উপরের চিত্রে আপনারা নাম দিতে পারেন, এটাকে এবিসি ত্রিভুজ নাম দিতে পারেন, আমি দিলাম না, টাইম শর্ট করলাম। আপনি ইচ্ছা করে নাম দিতে পারেন এবিসি। উপর আমি ডাইরেক্ট লিখবো উপরের চিত্রে 10 থিটার মান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি দেওয়া আছে, যে কোণের মানটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে থিটা। 10 60 ডিগ্রি ইকুয়াল টু tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি না? জি স্যার। এখানে লম্ব কত? লম্ব স্যার h ধরে এই দেওয়া নাই স্যার, লম্ব বের করব। লম্ব h দেখলাম, ভূমি কত? স্যার 20। 20। বা এখন বজ্রকোণ করে ফেলি, বা h ইকুয়ালস টু 20 ইনটু 10 60 ডিগ্রি। আপনাদের ক্যালকুলেটরে করবেন, ক্যালকুলেটরে দেখবেন tan 60 ডিগ্রি মান আসে √3/2 নাকি? আমি শিওর না, দেখে তো আপনারা tan 60 মান কত? √3। √3। আর tan 30 মান হচ্ছে 1/√3, তাই না? আর sin 30 মান হচ্ছে √3/2, sin 60 মান √3/2, আর tan 30 হচ্ছে only √3। আচ্ছা আমি লিখি √3 only √3 ইকুয়াল টু 20 ইনটু √3 ইকুয়াল টু যা আসে তাই, এটা आंसर। স্যার ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করব স্যার? এটা ক্যালকুলেটর ছাড়া একটু মুখস্থ করতে হবে। √3 আর √2 এই দুটোর মানটা আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে। √3 এর মানটা হচ্ছে 1.7320 না? কারো কাছে বাসায় ক্যালকুলেটর থাকলে দেখেন তো, 1.732 এরকম সামথিং আসবে। 732 এর পর কি 0? না স্যার 0 দেওয়া নেই। 0 আছে, জন্য দেয় নাই। আর √2 এর মানটা হচ্ছে 1.41। তাহলে তো 41 এর পরে কি 42 আছে নাকি? আমার 2 দশমিক পর্যন্ত রাখলেই চলবে। তো 1.73 যদি আমি 20 কে গুণ দেই কত হবে? 1.7। 1 এর জন্য হবে 30 আর 0.7 এর মধ্যে জন্য হবে 7/2 7 দুগুণে 14 মানে 34। এটা आंसर হবে 34 পয়েন্ট সামথিং। এই গুণফলটার মান হবে 34 পয়েন্ট সামথিং। মনে করেন পরীক্ষার হলে আপনাকে ক্যালকুলেটর দেওয়া নাই, আবার অ্যাবসলিউট মানও দেওয়া নাই, কিন্তু চারটা অপশন আছে। হ্যাঁ 34.64 না? কোন आंसर বলেন? 34.64 হ্যাঁ এটা মিটার। দেখেন আপনি কিন্তু ক্যালকুলেটর ছাড়া এই দশমিকের মানটা √3 এর মানটা আপনি অ্যাকুরেট বের করতে পারেননি, কিন্তু
আপনি জানেন যে হ্যাঁ আগের মানটা 34 হবে, এই 33, 39, 41 এগুলো ভুল, তাহলে 34ই আনসার। কেউ যদি বলে থাকে বিসিএস প্রিলিতে যে প্রশ্ন বানাইছে তার মাথায় গিলো নাই, সে এমন প্রশ্ন দিয়ে দিছে যেটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, এটা ভুল। হয়তো আপনি দশমিকের পরের মানটা পারবেন না, কিন্তু আগের মানটা তো আপনার পারা উচিত ক্যালকুলেটর ছাড়া, এই জন্য উনি অঙ্কটা দিচ্ছেন, নাহলে দিত না। আমরা লাস্ট অঙ্ক করবো, বিসিএস এর একটা অঙ্ক করবো, পরে ছেড়ে দিব। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আজকে প্রথম ত্রিকোণমিতি ক্লাস করতেছে স্যার, এর আগে কি করছি মনে নাই। আচ্ছা স্যার এর জন্য কোশ্চেনটা হচ্ছে স্যার 1060 ডিগ্রি স্যার যেটা আছে স্যার, এটার বিপরীত আমরা √3 কিভাবে পেলাম স্যার? বিপরীত না, এটা মান √3, এটা মান √3, এটা মুখস্থ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা স্যার, এটা মুখস্থ করতে হবে স্যার? হ্যাঁ মুখস্থ করতে হবে। আর কিভাবে পেয়েছি যদি বলেন, বিজ্ঞানীরা তো কোনো কিছু গোজামিল দিয়ে বের করে না, তারা কিভাবে পেয়েছে জানেন? তারা অনুপাত খুঁজেই বের করেছে। কিরকম সেটা? ওই যে একটা ত্রিভুজ তার আগে চাঁদা দিয়ে আঁকছে, খাতা কলম দিয়ে আঁকছে, ঠিক আছে? আঁকার পরে একটা ত্রিভুজের একটা কোণের মান আসছে 60 ডিগ্রি, আঁকার পরে এই বাহুটা নিচে 10 ডিগ্রি, 10 মিটার বা 10 সেন্টিমিটার নেওয়ার পরে তারা দেখছে লম্বটার মান আসে 17 সামথিং, 17.32। ওই 17.32 কে চাঁদা দিয়ে মেপে, স্কেল দিয়ে মেপে ওই 10 দিয়ে ভাগ দিছে, ভাগ দিয়ে দেখছে 1.73 আসে। তার মানে যখনই এই কোণটা 60 ডিগ্রি হবে, তখন এই লম্বটা আর এই ভূমিটার বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে 1.7। তাহলে এটা যদি 10 হয় এটা হবে 17, এটা যদি 20 হয় এটা হবে 34, এটা যদি 40 হয় এটা হবে এই যে 74 এরকম বা 76 এই টাইপের কিছু একটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি কি আরেকটা বিসিএস এর অঙ্ক করে দিব না ছেড়ে দিব? ভাই ছেড়ে দেন ভাই। জি স্যার। আচ্ছা রাজা যদি বলছে ছেড়ে দিতে, তাহলে আর করাবো না। না স্যার এটা আসলে না স্যার, অনেক মানে না, ক্ষুধার্ত ঈদের স্যার। পর আমাদের গাড়ি অনেকদিন না চললে কি হয়, মোবিল জমে যায়, হ্যাঁ মোবিল শক্ত হয়ে যায়, গাড়ি সহজে স্টার্ট নিতে চায় না। তো প্রথম দিন অনেকদিন বিরতির পর প্রথম দিন যদি আমরা একটু বেশি স্পিড দিয়ে দেই, পোলাপান কিন্তু গাড়ি কিন্তু ইঞ্জিন সিজ করতে পারে, তাই না? গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা আজকে আর স্যার বাড়ির কাজটা স্যার আরেকবার একটু স্যার বলে দিলে ভালো হতো স্যার, কি বললেন? বাড়ির কাজ হচ্ছে ক্লাস 9 এর বইয়ের এই দৈর্ঘ্য এবং ত্রিভুজ এবং খুঁটি সম্পর্কিত যত অঙ্ক আছে সব। আর কার কাছে ক্লাস 9 এর বই না থাকলে, যার কাছে যে গাইড আছে সেইখানে এই যে ত্রিভুজ টাইপের, খুঁটি টাইপের যত অঙ্ক আছে সব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এনি কোশ্চেন? দেখা হচ্ছে আগামী বুধবার 10টায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর একটা বলি যে আমরা কিন্তু এখন থেকে একটু, হ্যাঁ আমরা একটু পিছিয়ে গেছি এবং ঈদের মধ্যে আমরা অনেক বড় একটা গ্যাপ দিয়ে দিয়েছি, আমরা আর গ্যাপ দিব না, এখন থেকে আমরা ফুল স্পিডে ক্লাস করবো, কেমন? জি স্যার। স্যার আর স্যার এক্সাম স্যার, স্যার একটু নিয়মিত স্যার এক্সাম দিলে স্যার পড়া হয় স্যার, তাছাড়া স্যার পড়া হয় না। রিভাইজ দেন, এখন আজকে থেকে রিভাইজ শুরু করেন, আগামী শুক্রবারে এক্সাম দেন। ওই যে প্রথম 10টা ক্লাসে নিয়েছিলাম একটা এক্সাম, পরবর্তী 10টা ক্লাসে আরেকটা এক্সাম দিয়ে দেন। ত্রিকোণমিতির আগ পর্যন্ত, ত্রিকোণমিতির আগ পর্যন্ত যা পড়িয়েছিলাম ঈদের আগ পর্যন্ত, সেই সবগুলো প্রথম পরীক্ষার পর থেকে ঈদের পর থেকে ঈদের আগ পর্যন্ত যা যা পড়িয়েছিলাম সবগুলোর পরীক্ষা হচ্ছে আগামী শুক্রবার সন্ধ্যা 7টায়। সবাই মেন্টালি প্রিপেয়ার থাকবে। যে সন্ধ্যা 7টায় পারবেন না সে রাত 9টা 10টায় দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু 9টা 10টায় আমি রেডি থাকবো না, আমি অন্য ক্লাসে থাকবো, এক্সট্রা ক্লাস নিব, হয়তো ফ্রি ক্লাস নিব অন্যান্য গ্রুপে, সেজন্য আপনারা অ্যাভেলেবল থাকবেন না 9টা 10টায়। এই জন্য আপনারা 7টা থেকে 50 মিনিটের পরীক্ষা, তো 7টা 50-এর মধ্যে পরীক্ষা দিয়ে দিবেন। আর এর আগে আমি অবশ্যই আগের পরীক্ষার নাম্বার দিয়ে দিব। আর হচ্ছে এক্সট্রা ক্লাস দেব 9টা স্যার একটু স্যার সিলেবাসটা স্যার একটু দিয়ে দিলে ভালো হতো স্যার, মানে গ্রুপে পড়ে স্যার একটু দিয়ে দিন সিলেবাসটা। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। কথা ছিল। হ্যাঁ তানিয়া বলেন। আসসালামু আলাইকুম। কবে পরীক্ষা? বিজ্ঞান আর কম্পিউটার ক্লাস কি আপনি নেবেন? ও হ্যাঁ শুরু করবেন? হ্যাঁ শুরু করব আগামী জুনের 1 তারিখ থেকে বিজ্ঞান এবং কম্পিউটারের ক্লাস শুরু করব। পরীক্ষাটা কবে? পরীক্ষাটা শুক্রবার, এটা নোটিশ দেওয়া হবে গ্রুপে, চিন্তা করেন না।
আর বিজ্ঞান আইসিটির কোর্সটা শুরু করবো হচ্ছে আগামী জুনের 1 তারিখ থেকে। আপনারা বিসিএস প্রিপারেশন যারা নিবেন তারা একটা বই অবশ্যই কিনতে হবে, সেটা হচ্ছে যে ডাইজেস্ট, অ্যাসিউরেন্সের ডাইজেস্টটা একটু ভালো করেছে, এমন একটু বড় করেছে বা তথ্য বেশি দিয়েছে। আর স্যার আমরা তো প্রফেসরটা কিনেছি। নো প্রবলেম, প্রফেসর অ্যাসিউরেন্স 90% সেম। প্রফেসরটা একটু ছোট করেছে, ছোট হওয়াটা ভালো। বড় হলে তো আমার ডাইজেস্ট হলো না, বড় হলে তো আমার গাইডই হয়ে গেল। কিন্তু অ্যাসুরেন্সটা এই জন্য বলছি আমি এখন বড় হলেও, যে অ্যাসুরেন্সে যেহেতু আমি 4 মাস ধরে বিজ্ঞান পড়াবো, প্রচুর পরিমাণ তথ্য আছে অ্যাসুরেন্সে। বিজ্ঞানের অংশে অ্যাসুরেন্সের তথ্যটা ইয়ের চেয়ে 20% বা 15% বেশি আছে প্রফেসরসের চেয়ে। তথ্য কিন্তু একই, ভুল নাই, সবই এক, আপনি কি কিন্তু ভাই ওই যে মানে আপনি কি ভাই বিজ্ঞানটা হচ্ছে ওই ডাইজেস্ট থেকে পড়াবেন, ডাইজেস্ট বইটা দেখে? আমি ডাইজেস্ট থেকে পড়ানোর চিন্তা করছি আর কি, যেগুলো ডাইজেস্ট থেকে ছোট করে, যেগুলো ডাইজেস্টে বাড়তি আছে। মানে কোনো বোর্ডের বইটই না? না, বোর্ডের বই না, কোনো বোর্ডের বই এত খোঁজার আপনাদের টাইম নাই। যেটা আমি খোঁজার সেটা আমি করব, খোঁজাখুঁজির কাজ আপনাদের না, খোঁজাখুঁজির কাজ আমি করব। যেটা দেখবো যে আমার ডাইজেস্টে ঠিক লেখা নাই বা ভালো লেখা নাই অথবা একেবারেই নাই, সেটাকে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব, বলে দিব, অথবা আমি শিট বানিয়ে টাইপ করে দিব, অথবা মনে করেন যে ডাইজেস্টটা কি এখন স্যার ডাইজেস্টটা কি এখনই কিনবো না আর কিছুদিন পর? কিনে ফেলেন, আটকে রেখে লাভ কি, ওয়েট করে লাভ কি? আচ্ছা ভাই একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মানে গত বছরের তো না মানে 41 ডাইজেস্ট যদি অ্যাসুরেন্স তো কেনে, তো ওটার মধ্যে খুব পার্থক্য হবে 43 আর 41 এর মধ্যে? খুব পার্থক্য হবে না, পার্থক্য হবে হচ্ছে ওই যে আগামী জুলাই মাসে যে ইয়েটা আসবে না, বাজেটটা হবে না, জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে যে জাতীয় বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষাগুলো আসবে, সেইগুলো শুধু আপডেট থাকতে পারে 43 ডাইজেস্টে। কিন্তু 43 ডাইজেস্ট কি আপনি আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন? পরীক্ষা অক্টোবরে, আপনি কি আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন? আমি মনে করি অপেক্ষা করা উচিত না, আপনার এখন থেকেই পড়া শুরু করা উচিত। সেক্ষেত্রে আপনি এখন 41 ডাইজেস্ট থেকে পড়তে পারেন। 41 ডাইজেস্ট আর 43 ডাইজেস্টে কোনো পার্থক্যই থাকবে না, শুধু ওই যে রিসেন্ট অর্থনৈতিক সমীক্ষাটা অ্যাড করবে, আর হচ্ছে ওই 41 প্রশ্নগুলো অ্যাড করবে। 41 প্রশ্ন, শুধুমাত্র 41 প্রশ্ন দেখার জন্য আপনি 2 মাস অপেক্ষা করে পরে ডাইজেস্ট কিনবেন? আপনি ডাইজেস্ট এখনই কিনে পড়া শুরু করুন। 41 প্রশ্নগুলো প্রয়োজন আপনি গাইড থেকে বা নেট থেকে দেখে দেখে সলভ করে শিখুন। স্যার আমার কাছে তো 35 তো আমার আছে, ওটা দেখি চলবে? 35 এর একটু বেশি ব্যারিয়ার হয়ে যায়, এর মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ঘটনা ঘটে গেছে, অনেকগুলো রাষ্ট্রীয় ঘটনা ঘটে গেছে, যেমন পদ্মা সেতু সম্পর্কিত আপডেট তথ্য 35 বইয়ে কিন্তু নাই। কিন্তু 41 আর 43 বইয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে না, কারণ 6 মাসে পদ্মা সেতুর বিরাট কিছু ঘটে যায় নাই। স্যার একটা কথা ছিল, বিজ্ঞানের জন্য, বিজ্ঞান এবং আইসিটির জন্য কি ওটা চলবে? বিজ্ঞানের জন্য, বিজ্ঞান এবং আইসিটির জন্য কিন্তু আপনি 35টা পড়তে পারেন, কারণ এরপরে কিন্তু খুব তেমন নতুন কিছু অ্যাড হয় নাই। আপনি বইটা হাতে নেন, দেখেন 35টা নতুনটা বাজারটা মিলায় দেখেন, দেখবেন কোর সাবজেক্ট ছাড়া অন্যগুলো চেঞ্জ হবে, মানে কোরগুলো চেঞ্জ হবে না, যেমন ম্যাথ তো কখনো চেঞ্জ হয় না। যেগুলো বেসিক সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এগুলো নতুন বই কিনতেই হবে এমন কিছু না। তবে সাধারণ জ্ঞান যেগুলো, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, এগুলো আপনাকে একটু নতুন বই কিনলে ভালো হয়। স্যার আপনার ক্লাসগুলো কি রিপিট হতে থাকবে স্যার? মানে হ্যাঁ রিপিট হতে থাকবে। স্যার বিজ্ঞানের জন্য অ্যাসুরেন্স ডাইজেস্ট কিনে ফেলবো আর বিজ্ঞানের জন্য না, সব সাবজেক্টের জন্য। আপনি বিসিএস দিতে গেলে আপনাকে একটা ডাইজেস্ট কিনতেই হবে, এটা প্রফেসর অ্যাসুরেন্স হোক। হাতে সময় থাকলে অ্যাসুরেন্স, সময় না থাকলে প্রফেসর কিনলে আপনার 20% পড়া সেভ হবে প্রফেসর যদি কিনেন। আর 20% পড়া বেশি ইম্পর্টেন্ট না, আপনি যদি দাগিয়ে পড়তে পারেন, আপনার যদি মাথায় ঘিলু থাকে যে না কোনটা বেশি বাড়তি লিখেছেন আর না পড়লেই চলতো, সেটার জন্য আপনি ডাইজেস্ট প্রফেসর কিনেও সেটাকে 50% ছোট করে ফেলবেন, এটা হচ্ছে আপনার কাজ। আর যারা ছোট করতে পারবেন না তাদের জন্য হচ্ছে বিজ্ঞান। আমি আপনাদেরকে ছোট করে দিব, আর যেখানে যেটা ইম্পর্টেন্ট ছিল, বলার দরকার ছিল, যেটা কিন্তু বলেন নাই, সেটা হয়তো আমি ক্লাস 9 এর বই থেকে ছবি তুলে আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দিব। আর আমি যেগুলো মুখে বলবো, অনেক কথাই তো বলবো, এগুলো তো লিখতে পারবেন না, লেখার সময় নাই। কিন্তু আমি মুখে বললে লাভটা কি হবে আপনারা জানেন? মুখে বললে আপনার মাথায় জিনিসটা আপনার কল্পনার মতো করে থাকবে আর কি। যদি বলা হয় যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি,
বই পড়ে রিডিং করে আপনার কল্পনায় ভাসবে না। কিন্তু আমি যদি ছবি এঁকে বলে দেই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন মানে হচ্ছে যে একটা গ্লাসের একটা ফাইবার তার গেল, এর ভিতর দিয়ে আলো এরকম বারবার প্রতিফলিত হচ্ছে, এরকম বারবার প্রতিফলিত হয়ে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এখন কি, এখন আপনি আর বলবেন না। এটা হচ্ছে আমার কোর্স করার সার্থকতা। এই যে এমনি করে মনে হয় ওই যে ইয়া দিয়ে ওই যে নেট পাস হয় না, ওই যে ফাইবার অপটিক্যাল গুলো, ফাইবার অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে ইন্টারনেট পাস হয় আলোর মাধ্যমে। এখানে একটা যন্ত্র বসানো থাকে যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে আলোতে কনভার্ট করে, আর এখানে একটা যন্ত্র বসানো থাকে যে আলোটাকে আবার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে কনভার্ট করে। আলোর বেগে চলে এটা। হ্যাঁ, বা আমার ঢুকছিল বাইনারি ডিজিট, বাইনারি ইনস্ট্রাকশন ইলেকট্রনিক, আর এই এদিক দিয়ে পাস হয়েছে আলোর বেগে, আলোর মাধ্যমে, ওইখানে গিয়ে আবার আউটপুটে আমি আবার বাইনারিতে কনভার্ট করে পাইছি। মানে আমি যে আপনাকে মেসেজ দিচ্ছি হ্যালো হাউ আর ইউ, ইমেল করছি, সেই ইমেলটা আপনার কাছে অক্ষর গুলা যায় না, আপনার কাছে কি যায় জানেন? আপনার কাছে আলো যায়, আলো। সে আলোগুলোকে এটাকে মডুলেটর এবং ডিমডুলেটর বলে। ওইখানে গিয়ে এই আলোটাকে তারা বলবে ওই যে আলোটাতে দিচ্ছে আলোর সিগন্যালটা, এটার মানে হচ্ছে বাইনারি 1010100101, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো ইয়েস নো ইয়েস নো ইয়েস। এই ইয়েস নো নো ইয়েস কে কম্বিনেশন করলে পাওয়া যায় হ্যালো হাউ আর ইউ। এটা হচ্ছে সায়েন্সের আইসিটি ডাটা ট্রান্সফারের মূল থিওরি আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। কোর্স রিলেটেড আরেকটা অন্য ক্লাস কথা বলবো। আমি অ্যানাউন্সমেন্ট এখনো দেই নাই, গ্রুপে কয়েকটা বিজ্ঞান ফ্রি ক্লাস দিব, পুরাবান জানারও দরকার আছে, অ্যানাউন্সমেন্ট দিব, তখন আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।